আসসালামু আলাইকুম। বিসিএস বোটানি সিলেবাসের ৬ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস ও মাইক্রোগ্যামেটোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস ও মেগাগ্যামেটোজেনেসিস। এছাড়া ডিফারেন্ট টাইপস অফ এমব্রায়োস্যাক অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট। এই পার্টটা স্ক্রিনে যত ভালোভাবে বোঝানো যাবে তার চেয়ে অনেক ভালোভাবে বোঝানো যাবে বোর্ডে। আমরা এই ক্লাসটা বোর্ডের মাধ্যমেই করব। বিসিএস বোটানি সিলেবাসের এমব্রায়োলজি অংশের 3টা টপিক আছে। প্রথম আছে হচ্ছে মেগাস্পোরোজেনেসিস, মেগাগ্যামেটোজেনেসিস, তারপর মাইক্রোস্পোরোজেনেসিস, মাইক্রোগ্যামেটোজেনেসিস, সবার শেষে এমব্রায়োস্যাক। তো আমরা বোঝার সুবিধার্থে আগে হচ্ছে মাইক্রোটা করব, তারপর মেগাটা করব, যদিও দুইটা ঘটনা একই সাথে ঘটে। পুরো এমব্রায়োলজি বোঝার জন্য ফুলের চিত্রটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। একটা ফুলের এগুলো হচ্ছে পুংকেশর। হ্যাঁ, পুংকেশর। মাথাটার নাম হচ্ছে পরাগথলি বা পরাগধানী। এটার মধ্যে পরাগ উৎপাদন হবে, কারণ এটার নাম হচ্ছে পরাগথলি, পরাগ ধরে রাখে সে, বা পরাগধানী। আর ইংরেজিতে বলা হয় হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম অর্থ হচ্ছে থলি, যেখানে থাকবে কি থাকবে, মাইক্রোস্পোর থাকবে। তার মানে এটার মধ্যে হচ্ছে মাইক্রোস্পোর উৎপাদন হবে, মাইক্রোস্পোর উৎপাদন হবে। আর মাইক্রোস্পোর থেকে এখানে গিয়ে শুক্রাণু তৈরি হবে। তার মানে মাইক্রোর সাথে দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে মাইক্রোস্পোর তৈরি, আর ওই স্পোর থেকে শুক্রাণু তৈরি বা মাইক্রোগ্যামেট তৈরি। এ হচ্ছে পুরুষের হিসাব। আর নারীর ক্ষেত্রে কি হবে, নারীর ক্ষেত্রে এটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, এটা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, আর এটা হচ্ছে কি মেগাস্পোরাঞ্জিয়াম। তার মানে এটার মধ্যে মেগাস্পোর উৎপাদন হবে। এই প্রক্রিয়াটাকে বলবো আমরা কি, মেগাস্পোরোজেনেসিস। আর মেগাস্পোরোজেনেসিস থেকে যে মেগাস্পোর পাওয়া যাবে ওইটা থেকেই কি তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে। তার মানে পুরা প্রক্রিয়া 4টা ঘটনা ঘটবে। এক নম্বর হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, কোথায় ঘটবে, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে, মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে বা পরাগধানীতে বা দানিতে বা পরাগথলিতে। এই 4টাকে একত্রে বলা হচ্ছে পুংস্তবক। পুংস্তবক একত্র নাম, আলাদা 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 হচ্ছে পুংকেশর। আর একদম মাথা হচ্ছে পরাগথলি বা পরাগধানী, আর লম্বাটা হচ্ছে পরাগদণ্ড। দ্বিতীয় ঘটনা হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস। ওই যে আমরা পরাগ পেয়ে গেছি, পরাগ কিন্তু পুরুষ, পরাগ শুনলে বুঝবেন পুরুষ। যে পরাগ রেণু পাইছি কোথায়, এটার ভিতরে, ওই পরাগ রেণু থেকে হচ্ছে মাইক্রোগ্যামেট বা শুক্রাণু তৈরি হবে। এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। পুরুষের হিসাব শেষ। নারীর ক্ষেত্রে মেগাস্পোরোজেনেসিস, এই যে মেগাস্পোরাঞ্জিয়াম মানে ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের মধ্যে হচ্ছে মেগাস্পোর উৎপাদন হবে, এটাকে বলবো আমরা মেগাস্পোরোজেনেসিস। তারপর হচ্ছে মেগাগ্যামেটোজেনেসিস, এই যে স্পোরটা আমরা পাইছি মেগাস্পোর, এটা থেকে বিকশিত হয়ে মেগাগ্যামেট মানে বড় গ্যামেট। নারীদের ক্ষেত্রে কিন্তু বড় হয়, পুরুষদের ক্ষেত্রে ছোট হয়। এটা সকল উদ্ভিদের ক্ষেত্রেই বা ডিম্বাণু তৈরি হবে, এটাকে বলবো আমরা হচ্ছে মেগাগ্যামেটোজেনেসিস। আর সবার শেষে এই যে শুক্রাণু ডিম্বাণু পাইছি, এটার মধ্যে পাইছি, এটা থেকে পাওয়া গেছে শুক্রাণু, আর এখানে পাওয়া যাবে হচ্ছে ডিম্বাণু। এই দুইটা মিলন প্রক্রিয়াকে আমরা জানি সবাই নিষেক বলে। আর নিষেকের পর এমব্রায়োজেনেসিস প্রক্রিয়ায় ভ্রূণ তৈরি হবে। এই হচ্ছে পুরা প্রসেসটার সার সংক্ষেপ। এবার আমরা পড়ায় যাব। আমরা আগে পড়বো হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। তো শুরুতে আমরা পড়বো মাইক্রোস্পোরোজেনেসিস। কথার মধ্যেই কিন্তু উত্তর আছে। মাইক্রোস্পোর উৎপাদন, জেনেসিস অর্থ উৎপাদন। মাইক্রোস্পোর বা ক্ষুদ্র স্পোর বা পুং রেণু, আমরা জানি পুরুষ রেণু সবসময় ছোট হয় সকল উদ্ভিদের ক্ষেত্রেই, বা পরাগ রেণু উৎপাদন, পরাগ মানেই কিন্তু পুরুষ। এই প্রক্রিয়াটাকে বলবো আমরা মাইক্রোস্পোরোজেনেসিস। কোথায় ঘটবে, এটা ঘটবে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে। মাইক্রোস্পোরাঞ্জিয়ামের আরেক নাম হচ্ছে কি পরাগধানী বা পরাগথলি, ইংরেজিতে বলা হয় অ্যান্থার। যেটাই বলি না কেন আমরা, বোঝাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা পরাগথলি বা পরাগধানীর মধ্যে মাইক্রোস্পোর বা পুং রেণু বা পরাগ রেণু উৎপাদনটাকে আমরা বলবো মাইক্রোস্পোরোজেনেসিস। জেনেসিস উৎপাদন, কি উৎপাদন, মাইক্রোস্পোর উৎপাদন। এটা কিভাবে ঘটে, এই পরাগথলি বা পরাগধানী এগুলো সাধারণত 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। 4 প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ মানে খালি জায়গা, চারটা, এই একটা কামরা 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 কামরার মতো। তো এখানে এপিডার্মের নিচের কিছু কোষ, এপিডার্ম কাকে বলে আমরা জানি নিশ্চয়ই। এপিডার্ম হচ্ছে যে কোনো কিছুর একদম বাইরের স্তর, এটা হচ্ছে কি এপিডার্ম বা এপিডার্মিসও বলা হয়। ডার্ম অর্থ ত্বক, এপি অর্থ বাইরে।
এই শব্দ আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এন্ড অর্থ ভিতরে, এপি অর্থ বাইরে। তাহলে এপিডার্মের নিচের কিছু কোষ, মানে এই কোষগুলো, এখানের কিছু কোষ তুলনামূলক বড়, এদের নিউক্লিয়াসও বড় হয় এবং এদের সাইটোপ্লাজম ঘন হয়ে যায়। এই কোষগুলাকে বলা হয় হচ্ছে প্রাইমারি আর্কিস্পিয়াম সেল বা প্রাইমারি আর্কিস্পিয়াম কোষ। কোন কোষ? এপিডার্মের নিচের কিছু কোষ। এপিডার্মের নিচের কিছু কোষের নাম হচ্ছে প্রাইমারি আর্কিস্পিয়াম সেল। এই প্রাইমারি আর্কিস্পিয়াম সেলের মধ্যে মাইটোসিস ঘটবে। আমরা জানি মিওসিস শুধুমাত্র কোথায় ঘটে? মাদার সেল, মাতৃকোষের মধ্যে ঘটবে। তো এগুলাতে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় দুই ধরনের কোষ উৎপাদন হবে। এক ধরনের হচ্ছে প্রাইমারি প্যারাইটাল কোষ, এগুলো হবে পরিধির দিকে, হ্যাঁ পরিধির দিকে মানে বাইরের দিকে হবে কি প্রাইমারি প্যারাইটাল কোষ, মানে এই দিকে এই কোষগুলা। এই প্রাইমারি প্যারেন্টস এর কাজ কি? দেখাশোনা করে রাখা। তেমনি এই পরাগ থলি বা পরাগধানীটাকে দেখাশোনা করে রাখা হচ্ছে পরাগ এই প্যারাইটাল কোষগুলা। প্যারেন্টস থেকে প্যারাইটাল মনে রাখতে পারেন। তাহলে প্রাইমারি প্যারাইটাল কোষ প্রাচীর গঠন করবে। কার প্রাচীর? এই পরাগথলি বা পরাগধানীর প্রাচীর, এগুলা আর কি, হ্যাঁ এগুলা। কিন্তু আমাদের মূল দরকার হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস কোষ। তাহলে সিরিয়ালে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে আর্কিস্পোরিয়াম, আর্কি অর্থ আদি, স্পোর তো স্পোরে, তাহলে প্রাইমারি আদি স্পোর উৎপাদনের কোষ আর কি। তারপর হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস। এবার কিন্তু আমরা স্পোরের দিকে চলে যাচ্ছি, আমাদের টার্গেট স্পোর উৎপাদন, প্রাইমারি স্পোরোজেনাস কোষ উৎপাদন। তো প্রাইমারি স্পোরোজেনাস কোষের আরেক নাম হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল, বা এগুলো একটু সামান্য রূপান্তরিত হয়ে এগুলো হয়ে যায় কি মাইক্রোস্পোর মাদার সেল। মাইক্রোস্পোর মাদার সেল এটা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস কোষ। এগুলো হচ্ছে কি প্রাইমারি স্পোরোজেনাস কোষ। আর এটার ভিতরে হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল থাকে, মাইক্রোস্পোর মাদার সেল। আর মাইক্রোস্পোর মাদার সেল মানে যে কোনো জায়গায় মাদার সেল মানে সেখানে মিওসিস প্রক্রিয়া ঘটবে। মিওসিস প্রক্রিয়ায় কি হবে? যে কোনো জায়গায় বলতে জনন মাতৃকোষের মধ্যে, যত জনন মাতৃকোষ আছে উদ্ভিদ হোক প্রাণী হোক, সেখানে কি ঘটবে? মিওসিস প্রক্রিয়া ঘটবে। আর মিওসিস প্রক্রিয়া আমরা জানি সবসময় চারটা উৎপাদন হবে। আর যে মাদার সেল এটা অবশ্যই কি ডিপ্লয়েড, আর উৎপাদন হবে অবশ্যই হ্যাপ্লয়েড। মিওসিস প্রক্রিয়ায় একটা থেকে চারটা উৎপাদন হয়, তবে সেগুলো হয় হ্যাপ্লয়েড। তার মানে আমরা মাইক্রোস্পোর মাদার সেল থেকে চারটা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর পাবো, চারটা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর পাবো, চারটা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর। আর চারটা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোরকে একত্রে বলা হয় স্পোর টেট্রাড। স্পোর টেট্রাড, টেট্রা অর্থই কিন্তু চার, বিভিন্ন জায়গায় শব্দটা পাবেন টেট্রা, চার। আর এই যে চারটা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর, এই প্রত্যেকটা মাইক্রোস্পোর এগুলা শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করে, যেমন আমরা জবা ফুলের এটা কিন্তু এরকম না, জবা ফুলের মাঝখানের গর্ভদণ্ডটা এমন, আর বাইরে দুই পাশে এরকম থাকে। এগুলাই কিন্তু পরাগথলি বা পরাগধানী বা মাইক্রোস্পোরাঞ্জিয়াম বা হচ্ছে অ্যান্থার, যাই বলি না কেন। এগুলা হচ্ছে এখানের মধ্যে পরাগ উৎপাদন কি উৎপাদন হবে? মাইক্রোস্পোর উৎপাদন হবে। এগুলা হচ্ছে শুকিয়ে হলুদ বর্ণ ধারণ করে। এগুলা প্রতিটা মাইক্রোস্পোর হয়ে যাবে একটা একটা পরাগরেণু। এটা তো হ্যাপ্লয়েড হবে, অবশ্যই হ্যাপ্লয়েড থেকে কখনো ডিপ্লয়েড হতে পারে না যুক্ত না হলে। তাহলে হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পরাগরেণুই পাওয়া যাবে। তার মানে আমরা চারটাকে একত্রে বলবো স্পোর টেট্রাড, আর আলাদা আলাদা প্রত্যেকটা মাইক্রোস্পোর কি হবে? একটা একটা হ্যাপ্লয়েড পরাগরেণুতে পরিণত হবে। আর এই পরাগরেণুর আরেক নাম হচ্ছে পুং গ্যামেটোফাইট বা মেল গ্যামেটোফাইট। কেন? কারণ এখানে যে উৎপাদন হবে এগুলা কিন্তু এখান থেকে ভেঙে বের হয়ে এগুলা কিন্তু গর্ভমুণ্ডে এসে পতিত হবে। আর পতিত হওয়ার পর এখানে হচ্ছে এটা শুক্রাণুতে পরিণত হবে। যেহেতু এগুলা থেকে পরবর্তীতে গ্যামেট উৎপাদন হবে, গ্যামেট মানে শুক্রাণু, এই কারণে এগুলোর আরেক নাম হচ্ছে পুং গ্যামেটোফাইট। এই হচ্ছে মাইক্রো স্পোরোজেনেসিস প্রক্রিয়ার মূল বিষয়বস্তু। এখানে আরো কিছু তথ্য আমাদের জেনে রাখতে যেতে পারে। একদম এপিডার্মের নিচের কোষ স্তরটার নাম হচ্ছে এন্ডোথেসিয়াম, এপিডার্মের একদম সাতের কোষ স্তর। আর এই যে এটা আমাদের স্পোরোজেনাস কোষের সাতের স্তরটার নাম হচ্ছে ট্যাপেটাম। উপর দিক থেকে আসলে এন্ডোথেসিয়াম, একদম এপিডার্মের নিচেরটা, আর নিচের দিক থেকে স্পোরোজেনাস কোষের সাতের স্তরটার নাম হচ্ছে ট্যাপেটাম। আর এই ট্যাপেটাম থেকে এক ধরনের ফ্লুইড নিঃসৃত হয় যার নাম হচ্ছে ট্যাপেটাম ফ্লুইড। ট্যাপেটাল ফ্লুইডের কারণেই মূলত স্পোরোজেনাস কোষগুলো মিওসিসের জন্য হচ্ছে তারা প্রস্তুতি নেয়। আর এবং মিওসিস প্রক্রিয়া ঘটিয়ে তারা প্রত্যেকটা মাতৃকোষ থেকে চারটা করে হ্যাপ্লয়েড
মাইক্রোস্পোর তৈরি হয়ে যায় প্রত্যেকটা হ্যাপ্লয়েড মাদার সেল থেকে। মাদার সেল থেকে 4টা হ্যাপ্লয়েড, এই যে এখানে লেখা আছে মাইক্রোস্পোর মাদার সেল থেকে 4টা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর উৎপাদন হয়। আর প্রত্যেকটা মাইক্রোস্পোর একটা একটা পরাগরেণু হিসেবে কাজ করে। তাহলে আমাদের পরবর্তী স্তর শুরু হবে কোথা থেকে? এই পুং গ্যামেটোফাইট বা পরাগরেণু থেকে। আমরা অলরেডি পরাগরেণু পেয়ে গেছি কোথায়? এই যে স্পোরেঞ্জিয়ামের মধ্যে। এবার এই পরাগরেণুটার থেকে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে পুং গ্যামেট। ওই স্তরের নাম, ওই পরবর্তী ধাপের নামই হবে হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস। তার মানে আমরা এখন পড়বো মাইক্রোগ্যামেটোজেনেসিস। মাইক্রোগ্যামেটোজেনেসিস কথার মধ্যেই কিন্তু উত্তর আছে। মাইক্রো অর্থ ক্ষুদ্র, আর ক্ষুদ্র কে হয়? ক্ষুদ্র হয় হচ্ছে পুং। তাহলে মাইক্রোগ্যামেটোজেনেসিস অর্থ হচ্ছে পুং গ্যামেট উৎপাদন। মাইক্রো অর্থ ক্ষুদ্র বা মাইক্রো, গ্যামেট অর্থ গ্যামেট, জেনেসিস অর্থ উৎপাদন। তার মানে মাইক্রো গ্যামেট উৎপাদন বা পুং গ্যামেট উৎপাদন, বা একদম সহজ বাংলায় শুক্রাণু উৎপাদনটাকেই বলা হয় হচ্ছে মাইক্রোগ্যামেটোজেনেসিস। সংজ্ঞা কাকে বলবো? মাইক্রোগ্যামেট উৎপাদন প্রক্রিয়াটাকে বলবো আমরা মাইক্রোগ্যামেটোজেনেসিস। তো এটা কোথা থেকে হবে? ওই যে আগে এটার মধ্যে কি উৎপাদন হয়েছিল? স্পোর উৎপাদন হয়েছিল। মাইক্রোস্পোরোজেনেসিস প্রক্রিয়ায় সৃষ্ট স্পোর বিকশিত হয়ে এটা থেকে স্পোর গুলাই কি হয়ে যাবে? শুক্রাণুতে পরিণত হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখছি মাইক্রোস্পোর বা পরাগরেণু বা পুং গ্যামেটোফাইট। পুং গ্যামেটোফাইটের মানে স্পোরের কথা বলা হচ্ছে। পুং গ্যামেটোফাইট মানে স্পোর, আসলে এক্স্যাক্টলি বলা উচিত পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তো ওইটা থেকে আমরা কি পাবো? আমরা হচ্ছে মাইক্রো গ্যামেট পাবো, যেটার অপর নাম হচ্ছে পুং গ্যামেট বা মেল গ্যামেট বা স্পার্ম, শুক্রাণু, যাই বলি না কেন। তো ঘটনাটা কিভাবে ঘটবে? এই লাইনটা আসলে পরে লেখা উচিত ছিল। এখানে প্রথমে এই ঘটনাটা ঘটে যায়। এই পরাগধানীতে বা পরাগথলিতে থাকা অবস্থায় এই পরাগের রূপান্তর ঘটে কিছু ক্ষেত্রে, আর আবার কিছু ক্ষেত্রে এখানে পড়ার পর গিয়ে রূপান্তর ঘটে। সে যাই হোক, প্রথম যে বিভাজনটা হবে, মানে এটা হচ্ছে পরাগ, এটাই হচ্ছে কি পরাগ বা ফোলেন। পরাগ ইংরেজি কি? পোলেন। তো পরাগের প্রথম বিভাজনের ফলে, প্রথম বিভাজন অবশ্যই মাইটোসিস বিভাজন। বিভাজনের ফলে দুইটা কোষে পরিণত হবে, একটা হচ্ছে জনন কোষ, একটা হচ্ছে দেহ কোষ বা নালী কোষ বা টিউব কোষও বলা হয়। এই চিত্রগুলো এক এক বইতে এক এক রকম আছে, আপনি যে কোনো কয়েকটা দিলে চলবে। আর 49 বিসিএস তো শুধু বিসিএস না, সামনেও যত বিসিএস সেম সিলেবাস, তখন লিখিত দিতে হবে। এই কারণে জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে কি পরাগ। কোথায় পাইছি আমরা? এই যেটার ভিতরে উৎপাদন হয়েছে। এই পরাগটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হবে। একটাকে বলবো আমরা, ছোটটাকে বলবো জনন কোষ, আর বড়টাকে বলবো হচ্ছে দেহ কোষ বা নালী কোষ বা টিউব কোষও বলা হয়। কেন নালী কোষ বলা হয়? কারণ এটাই মূলত নালী সৃষ্টিতে ভূমিকা রাখবে, পরাগ নল সৃষ্টিতে। আর এটা জনন কোষ বা জেনারেটিভ সেল। এই প্রথম বিভাজনটার একটা বিশেষ নাম আছে, ফোলেন গ্রেইন মাইটোসিস। পুরা এই প্রক্রিয়াটা 3টা ধাপ হবে। এই পুরা প্রক্রিয়াটার ধাপ 3টা। প্রথম ধাপের নাম হচ্ছে পোলেন গ্রেইন মাইটোসিস, মানে হচ্ছে এই পোলেন অর্থ পরাগ, গ্রেইন অর্থ শস্য বা কণা, যাই বলি না কেন। এই পরাগের মধ্যে যে বিভাজনটা হবে এটার নাম হচ্ছে পোলেন গ্রেইন মাইটোসিস। এখন কিন্তু দুইটা হয়ে গেছে। আর এখানে আমি অংশগুলো দেখাই নাই, এটা হচ্ছে পরাগের নিউক্লিয়াস। আর এখানে দুইটা স্তর থাকে, হ্যাঁ। বাইরের স্তরটাকে বলা হয় এক্সাইন। এক্সাইন, এক্স এক্সিট অর্থ কি? বাহির। এক্স দেখলে বুঝেন বাহির। আর এই ভিতরটা হচ্ছে ইনটাইন, ইন অর্থ ভিতরে। তাহলে এক্সাইন স্তর, ইনটাইন স্তর, এগুলো এখানে অপ্রয়োজনীয়। তো ফোলেন গ্রেইন মাইটোসিস প্রক্রিয়ায় দুইটা হয়ে গেছে। একটাকে বলবো আমরা জেনারেটিভ সেল বা জনন কোষ। এটাই মূলত কাজে লাগবে, কারণ আমাদের উদ্দেশ্যই জনন কোষ উৎপাদন। এই মেল গেমেট, পুং গেমেট, শুক্রাণু এগুলা কিন্তু জনন কোষ। এখানে আমরা যদি ব্র্যাকেটে জনন কোষ লিখি ভুল হবে নাকি? এগুলাই জনন কোষ। যাই হোক, এই দেহ কোষ বা নালী কোষ বা টিউব কোষের পরবর্তী তার তেমন কোনো ভূমিকা নাই, মানে শুক্রাণু উৎপাদনের কোনো ভূমিকা নাই, কারণ এটা হচ্ছে দেহ কোষ। আর জনন কোষ, যে জনন নিউক্লিয়াস, এটা হচ্ছে জনন কোষের নিউক্লিয়াস। এটাই হচ্ছে আমাদের পরবর্তী ভূমিকা রাখবে। কিভাবে ভূমিকা রাখবে? এই জনন কোষটা আবার বিভাজিত হবে, এই জনন কোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটায় পরিণত হবে। এটা হচ্ছে দ্বিতীয় মাইটোসিস, লিখে রাখছি আমি, দ্বিতীয় মাইটোসিস বিভাজন। আপনারা সামনাসামনি লিখবেন, আমি জায়গা কম হওয়ার কারণে এভাবে লিখছি। দ্বিতীয় মাইটোসিস বিভাজনের ফলে কি হবে? এই জনন কোষ থেকে জনন কোষ বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু নিউক্লিয়াসে পরিণত হবে। এই দুইটা হচ্ছে শুক্রাণু নিউক্লিয়াস। আর ওই যে যেটা জনন কোষ ছিল, ভেজিটেটিভ সেল, দুঃখিত, দেহ কোষ মানে ভেজিটেটিভ সেল বা নালী কোষ বা টিউব কোষ, যাই বলি না কেন, ওইটা এটার এই ইন্টার্ন প্রাচীরে ইয়ে করবে, মানে ধাক্কা দিবে টাইপের।
আর বাইরের যে এক সাইনটা পেটে যাবে, আর ইনটাইনটা পুলে ভিতরের দিকে চলে আসবে। বাইরের এক সাইনটা পেটে যাবে, ইনটাইনটা পুলে ভিতরের দিকে চলে আসবে, আর এটাকে বলবো আমরা পরাগনল। পরাগনল, এই যে পরাগনল, কারণ এটা তো পরাগী, পরাগ থেকে সৃষ্ট নলকে আমরা কি বলবো? পরাগনল। এখন এটাতে ভূমিকা কিন্তু বেশি রাখে হচ্ছে কোনটা? এই যে দেহ দেহ কোষের নিউক্লিয়াস। তার পরবর্তীতে কি ঘটে? এই পরাগনলটা আরো লম্বা হয়, আরো আরো লম্বা হলে প্রথমে এটাই কিন্তু প্রবেশ করবে, মানে হচ্ছে নালী নিউক্লিয়াসটাই হচ্ছে এই নালীর মধ্যে আগে প্রবেশ করবে। এটার নামে নালী নিউক্লিয়াস বা দেহ নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস। এটা না, এটা ভিতরে প্রবেশ করবে, তার পিছন পিছন বাকি যে দুইটা আছে, বাকি দুইটা কি কি? বাকি দুইটা হচ্ছে শুক্রাণু নিউক্লিয়াস, পিছন পিছন হচ্ছে শুক্রাণু নিউক্লিয়াস, দুইটা প্রবেশ করবে। এই পুরাটাকে একত্রে বলা হয় হচ্ছে পুং গ্যামেট। পুং গ্যামেট বা কি মেল গ্যামেট। আসলে এক্স্যাক্টলি মেল গ্যামেট হচ্ছে এই দুইটাই। তো এখানে যে পরাগনল সহ বাকি অংশটা আছে, এগুলা পরবর্তীতে হচ্ছে গলে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায়। কিভাবে? এটার মধ্যে না পতিত হয়, এই শুক্রাণু এই পুরাটা একত্রে এটার মধ্যে পতিত হয়। পতিত হলে এই বাইরের অংশগুলা গলে যায়, আর যে দুইটা শুক্রাণু আছে, এই দুইটা শুক্রাণু হচ্ছে এই গর্ভদণ্ড দিয়ে ভিতরের দিকে আসে, ভিতরের দিকে আসে। আস্তে আস্তে এখানে আসলে হচ্ছে একটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য সে প্রস্তুতি নেয়। দুইটা কিন্তু ডিম্বাণুর সাথে মিলিত হবে না, একটা একটা কোষ ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর বাকি কোষটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে, এটা আমরা পরে পড়বো আর কি। তাহলে এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, কিন্তু আমরা পেয়ে গেছি কি? দুইটা শুক্রাণু উৎপাদন। কোথা থেকে? পরাগ থেকে। এটাকে বলা হয় হচ্ছে মাইক্রো গ্যামেটোজেনেসিস বা মাইক্রো গ্যামেট উৎপাদন। তো এখানে জানার কিন্তু খুব বেশি কঠিন কিছু না, একদম সামান্য কিছু জিনিস ঠান্ডা মাথায় ভেবে ভেবে পড়লে মনে থাকবে যে একটা একটা কি ছিল, একটা পরাগ ছিল, ওই পরাগ থলির মধ্যে উৎপাদন হয়েছে, ওই পরাগটা ওইটাতে বিভাজিত হয়ে দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে জনন কোষ, একটা দেহ কোষ বা নালী কোষ। আর নালী কোষটা হচ্ছে নালী উৎপাদন করে, আর জনন কোষটা কি করে? জনন কোষটা হচ্ছে দুইটা শুক্রাণুতে পরিণত হয়। এই হচ্ছে পুরা কাহিনীর আহ বিস্তারিত বলা যায়, কারণ এখানে এখানে আর বিশেষ কিছু জানার নাই। বুঝতে পারলে পুরাটা যে কোনো ভাবে যে কেউ লিখতে পারবে, বুঝতে পারলে যে কেউ লিখতে পারবে। আর এখানে পরাগনল সৃষ্টির জন্য হচ্ছে গর্ভমুণ্ডে এখানে হচ্ছে চিনির দ্রবণ থাকে। চিনির দ্রবণ বলতে স্টার্চ আর কি, স্টার্চের দ্রবণ খরিত হয়, না হলে হচ্ছে এখানে পরাগনলটা সৃষ্টি হবে না। এই যে পরাগনলটা সৃষ্টি হবে না, আর পরাগনল সৃষ্টি হওয়ার পর পরে হচ্ছে এটা গর্ভদণ্ড দিয়ে ভিতরে আসার জন্য উপযুক্ত হয়ে থাকে। তাহলে এই হচ্ছে পুরুষের যত কাহিনী, আমরা পুরুষের কাহিনী শেষ করে ফেলছি। একটা ছিল হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, কোথায়? পরাগ থলিতে মাইক্রোস্পোর উৎপাদন। তারপরে আমরা পড়ছি এতক্ষণ মাইক্রো গ্যামেটোজেনেসিস, ওই যে স্পোর, ওই স্পোর থেকে গ্যামেট উৎপাদন, এটাকে বলা হচ্ছে মাইক্রো গ্যামেটোজেনেসিস। এটা কিন্তু ভিতরের দিকে চলে আসছে। এবার আমরা পড়বো হচ্ছে নারীর কি কি ঘটনা ঘটে। একটা ফুলের মধ্যে নারীর কি কি অংশ আছে? নারীর অংশ হচ্ছে কলস। এটা এই কলসের মতো, এটা নিচের গোলটাকে বলা হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়। একই কথা, গর্ভাশয় বা ডিম্বাশয়, মানুষের ক্ষেত্রে যে কোনো জীবের ক্ষেত্রে। আর লম্বা নারীটাকে বলা হয় গর্ভদণ্ড। গর্ভদণ্ড, দণ্ডের মতো। আর মাথা হচ্ছে গর্ভমুণ্ড, মুন্ড মানে মাথা। তাহলে আমরা এখন পড়বো কি? নারীটা পড়বো মেগা স্পোরোজেনেসিস, তারপরে পড়বো মেগা গ্যামেটোজেনেসিস। এখন হচ্ছে মেগা স্পোরোজেনেসিস। মেগা স্পোরোজেনেসিস কথার মধ্যেই কিন্তু উত্তর আছে, মানে হচ্ছে মেগা স্পোর উৎপাদন প্রক্রিয়াকে বলবো মেগা স্পোরোজেনেসিস। মেগা অর্থ মেগা বা বড়, আর স্পোর তো স্পোর, জেনেসিস অর্থ উৎপাদন। তাহলে মেগা স্পোর বা বড় স্পোর উৎপাদনটাকে বলা হবে হচ্ছে মেগা স্পোরোজেনেসিস। এটা কোথায় ঘটবে? এটা হলো সবচেয়ে বড় ফ্যাক্ট। মেগা স্পোরাঞ্জিয়াম বা ডিম্বকের মধ্যে হবে। মেগা স্পোরাঞ্জিয়াম বা ডিম্বক থাকে কোথায়? গর্ভাশয়ের ভিতরে। আমরা আগে থেকে বারবার বলা হয়েছে এটা হচ্ছে কি গর্ভাশয় বা ডিম্বাশয়, গর্ভাশয় বা ডিম্বাশয়। আর গর্ভাশয়ের মধ্যে থাকে হচ্ছে ডিম্বক। ডিম্বক আর ডিম্বাণু কিন্তু এক কথা না। এই ডিম্বকের এখানে হচ্ছে ডিম্বক থাকে, ডিম্বাণু থাকে, সেটা পরের ব্যাপার। এটা পুরোটা হচ্ছে ডিম্বক, আর ডিম্বকের মধ্যে থাকে হচ্ছে ডিম্বাণু। সে যাই হোক, ডিম্বকেরই আরেক নাম হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম। মেগাস্পোরাঞ্জিয়াম এই ডিম্বকের মধ্যেই মেগাস্পোর উৎপাদন হবে, এটাকে আমরা বলবো মেগাস্পোরোজেনেসিস। পুরো প্রক্রিয়াটা কিভাবে ঘটে এটা এ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকা উচিত, কারণ 49
তো বিসিএস আরো সামনে অনেক বিসিএস আছে, প্রত্যেক বিসিএস এর চেইন প্রশ্ন থাকবে, আর আপনাকে এসব বিষয়ে ক্লিয়ার ধারণা রাখতে হবে যাতে কখনো না আটকান। তাহলে আমাদের ডিম্বকের কিছু কোষ, হ্যাঁ, ডিম্বকের একদম বাইরের স্তরটা হচ্ছে এপিডার্ম। আমরা সব সময় জানি বাইরের স্তর মানে এপিডার্ম, এপিডার্ম আগের ক্ষেত্রেও। আর এপিডার্মের নিচের একটা কোষকে বলা হয় হাইপোডার্মাল কোষ। হাইপোডার্মাল কোষ আসলে এই পুরা কোষগুলোর একত্রে নাম হচ্ছে নিউসেলাস টিস্যু। হ্যাঁ, একত্রে নাম হচ্ছে নিউসেলাস টিস্যু। এই নিউসেলাস টিস্যুর মধ্যে এপিডার্মের নিচের একটা কোষ, শুধুমাত্র একটা কোষ, এটা কি হয় তুলনামূলক অন্যদের থেকে বড় হয়ে যায়, দেখছেন অন্যগুলোর তুলনায় নিউক্লিয়াস ঘন হয়ে যায়। ওই যে মাইক্রোস্পোরোজেনেসিস উৎপাদনের মতোই কিন্তু অনেক মিল পাবেন এখানে। তাহলে একটা কোষ তুলনামূলক বড় হয়ে যায়, এটা সাইটোপ্লাজম ঘন হয়ে যায়। এটা এটা কোন কোষ? হাইপোডার্মাল কোষ। এপিডার্ম, হাইপোডার্ম। এপিডার্ম বাইরে, হাইপোডার্ম হচ্ছে একটু ভিতরে। এই এই হাইপোডার্মাল কোষটাই কি হিসাবে কাজ করে? প্রাথমিক আর্কিস্পিরিয়াল কোষ হিসাবে কাজ করে। আপনি যদি মনে করেন বা পিছনে উল্টাই দেখেন যে মাইক্রো স্পোর উৎপাদনের ক্ষেত্রে প্রথমে কি উৎপাদন হয়েছে? মাইক্রো প্রাথমিক আর্কিস্পিরিয়াল কোষ উৎপাদন হয়েছে, তারপর এটা থেকে হয়েছে প্রাইমারি স্পোরোজেনাস কোষ। মানে সিরিয়ালে আমরা স্পোরের দিকে যাব, ওইটার মতোই হুবহু। প্রথম হচ্ছে প্রাথমিক আর্কিস্পিরিয়াল কোষ, আর্কি অর্থ আদি, আদি স্পোর উৎপাদনের কোষটার নাম হচ্ছে প্রাথমিক আর্কিস্পিরিয়াল কোষ। যাই হোক, এই কোষটাই হচ্ছে কি প্রাথমিক আর্কিস্পিরিয়াল কোষ। এটা আরেকটা নাম হচ্ছে হাইপোডার্মাল কোষ, মানে এপিডার্মের নিচে। এই কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হবে। কি প্রক্রিয়া? মাইটোসিস প্রক্রিয়া। আমরা জানি এর ক্ষেত্রে অবশ্যই মাইটোসিস ঘটবে। মাইটোসিস প্রক্রিয়া এটা এখানে আসলে আরো উপরে দেওয়া উচিত ছিল। মাইটোসিস প্রক্রিয়া কি হয়? এটা বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হয়। আর এখানে বাইরের কোষকে বলা হয় প্রাইমারি প্যারাইটাল কোষ। ওইখানেও সেম নাম ছিল, প্যারাইটাল কোষ। প্যারেন্টস এর কাজ যেমন কি করা, দেখাশোনা করা, তেমনি প্যারাইটাল কোষের কাজ হচ্ছে কি করবে? সে প্রাচীর গঠন করবে। এই যে প্রাচীর গঠন করবে পরিধির দিকে। এখানে যে দুইটা কোষ, তার মধ্যে পরিধির দিকের কোষটার নাম হচ্ছে প্রাইমারি প্যারাইটাল কোষ। এই যে পরিধির দিকের কোষটা প্যারাইটাল, সে প্রাচীর গঠন করবে, এটাকে রক্ষণাবেক্ষণ করবে। আর ভিতরের দিকের কোষটা, ভিতরের দিকের কোষটা মানে কেন্দ্রের দিকে, আমার জায়গা কম এই কারণে আমি হিবিজিবি করে লিখতে হয়। কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকের কোষটার নাম হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস কোষ। আপনারা এটা মিলাবেন কার সাথে? মাইক্রো স্পোরোজেনাসিসের সাথে। অবশ্যই খাতায় পাশাপাশি রেখে মিলাবেন। তার মানে আমরা প্রাইমারি আর্কিস্পিরিয়াল কোষ থেকে দুইটা কোষ পেয়ে গেছি। একটা হচ্ছে একটা হচ্ছে কি প্রাইমারি স্পোরোজেনাস কোষ, আর উপরেরটা হচ্ছে প্রাইমারি প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ এটা হচ্ছে প্রাইমারি স্পোরোজেনাস কোষ। একটা হচ্ছে পরিধির দিকে, আর একটা কেন্দ্রের দিকে। তো এটার তো আমাদের কোনো কাজ নাই, এটা জননের সাথে কোনো রিলেটেড না। এইদিকে কি ঘটনা ঘটে? এই প্রাইমারি স্পোরোজেনাস কোষের মধ্যে মাইটোসিস ঘটে, মানে এই কোষটার মধ্যে। এখানে এই কোষটা কিন্তু আর থাকে না, এখানে দুইটা থেকে চারটা হচ্ছে, ব্যাপারটা এমন না। মানে চিত্র দেখলে আসলে বোঝা যাবে না, মনে হবে যে দুইটা থেকে চারটা হয়েছে, আসলে কিন্তু না। এই কোষটা ইয়ে হয়ে গেছে, প্রাচীর গঠনের কাজে লেগে গেছে। শুধু এটা, মানে শুধু প্রাইমারি স্পোরোজেনাস কোষটাই হচ্ছে কি মাইক্রোস্পোর মাদার সেল, দুঃখিত, মেগাস্পোর মাতৃকোষে পরিণত হয়। মেগাস্পোর মাতৃকোষ, মেগাস্পোর মাতৃকোষ। কি প্রক্রিয়ায়? এখানে মাইটোসিস প্রক্রিয়া, মিয়োসিস তো ঘটবেই না। আর এই মেগাস্পোর মাতৃকোষ আসলে এখানে এটা এটা সরাসরি কি করতে পারে? মেগাস্পোর মাতৃকোষ হিসেবে কাজ করতে পারে। এক এক উদ্ভিদ কেন্দ্রে ভিন্ন হতে পারে। প্রাইমারি স্পোরোজেনাস কোষ সরাসরি মেগাস্পোর মাতৃকোষ হিসেবে কাজ করবে, এই কোষটা। আর এই মেগাস্পোর মাতৃকোষ, যেখানে মাতৃকোষ আছে জনন সংক্রান্ত, সেখানে হচ্ছে কি ঘটবে? মিয়োসিস ঘটবে। তাহলে এখানে হচ্ছে মিয়োসিস ঘটবে। মিয়োসিস, মিয়োসিস ঘটে চারটা হ্যাপ্লয়েড মেগাস্পোর উৎপাদন করবে। একটা, দুইটা, তিনটা, চারটা। ওই যে আগের মতোই, আগের ছিল না এরকম চারটা উৎপাদন করতো, তবে এখানে চারটা 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 করে অনেক উৎপাদন হতো। কিন্তু এই মেগাস্পোরের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে শুধুই চারটা, কারণ এখানে একটা মাত্র কোষ হচ্ছে, সে প্রাথমিক অবস্থা শুরু করছে, এই একটা থেকে চারটা হয়ে গেছে। তাহলে এই চারটা অবশ্যই হ্যাপ্লয়েড হবে। মিয়োসিস মানে হ্যাপ্লয়েড। আর এখানে অবশ্যই কি ডিপ্লয়েড অবস্থা। মেগাস্পোর মাতৃকোষটা ছিল ডিপ্লয়েড, এটা থেকে পাওয়া গেছে হচ্ছে মিয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড মেগাস্পোর পাওয়া গেছে। তাহলে এই চারটা আমরা পেয়ে গেছি, কিন্তু এখানে এই প্রক্রিয়াটা সমাপ্ত না। এই প্রক্রিয়াটা সমাপ্ত না, কারণ চারটার মধ্যে তিনটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তিনটা নষ্ট হয়ে
একটা মাত্র সক্রিয় হবে। তাহলে চারটা হ্যাপ্লয়েড মেগাস্পোরের মধ্যে তিনটা কি হবে, তিনটাই বিনষ্ট হয়ে যাবে। তিনটা বিনষ্ট হয়ে শুধু এই বিনষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তিনটা বিনষ্ট হয়ে একটা মাত্র থাকবে হচ্ছে সক্রিয়, একটাই কি থাকবে, সক্রিয় মেগাস্পোর। এটাকে আমরা বলবো সক্রিয় মেগাস্পোর। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, হ্যাঁ ব্যতিক্রমটা এখানে আলোচ্য হচ্ছে না। আলোচ্য হচ্ছে না বলতে বলতেছি তো, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। সাধারণ ক্ষেত্রে একটা মাত্র মেগাস্পোরে কি করবে, কার্যকর থাকবে, যেটা পরবর্তীতে মনোস্ফোরক গ্রন্থলি গঠন করে। চারটা হলে টেট্রাড গ্রন্থলি গঠন করে। যে এখানে আরেকটা তত্ত্ব রয়ে গেছে যে চারটা হ্যাপ্লয়েড মেগাস্পোর, এদেরকে একত্রে বলা হবে কি, এদেরকে একত্রে বলা হবে টেট্রাড, স্পোর টেট্রাড। এদেরকে একত্রে বলা হবে স্পোর টেট্রাড। আমরা অলরেডি জানি যে পুরুষের ক্ষেত্রে কি বলা হতো, সেম নামে ডাকা হতো, স্পোর টেট্রাড। আর এখানে এই যে সক্রিয় মেগাস্পোর আর বাকি তিনটা কি হবে, নষ্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে কোনটা সক্রিয় হবে, কোনগুলা নষ্ট হয়ে যাবে। সাধারণত নিচেরটাই সক্রিয় হয়, নিচেরটাই কি হয়, সক্রিয়। এইটার ভিতরে এখানে নিচেরটাই হচ্ছে কি সক্রিয় হয়, যেটাকে বলা হয় হচ্ছে ডিম্বক চেলাজা। হ্যাঁ, চেলাজা। আর যে বা ডিম্বক রন্ধ্র। এই ডিম্বকের কিন্তু দুইটা অংশ আছে, নিচেরটাকে বলা হবে হচ্ছে ডিম্বক মূল, ডিম্বক মূল, আর এটাকে বলা হবে ডিম্বক রন্ধ্র। সাধারণত ডিম্বক এরকম থাকে, ডিম্বকেরও অনেক প্রকারভেদ আছে। আর তাহলে নিচেরটাকে বলবো আমরা কি, ডিম্বক মূল। মূল গাছে যেমন মূল গোড়ায় থাকে, এখানেও ডিম্বক মূল নিচে। আর উপরেরটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্র বা ডিম্বক মাইক্রোফাইল, মাইক্রোফাইল ইংরেজিতে। আর এটাকে চেলাজা বলে, এক এক বই এক এক রকম লেখে, যদিও বানানটা হচ্ছে CHALAZ। হ্যাঁ, ইংরেজি বানান। তাহলে আমরা কি পাইছি, সক্রিয় মেগাস্পোর কোনটা, সক্রিয় মেগাস্পোর কোনটা, যেটা হচ্ছে নিচেরটা। হ্যাঁ, নিচেরটা, বা আমরা বলতে পারি ডিম্বক চেলাদা প্রান্তেরটা, নিচেরটা বা ডিম্বক চেলাদা প্রান্তেরটা, চেলাজা প্রান্তেরটা। ডিম্বক চেলাদা প্রান্তেরটাই হচ্ছে কি সক্রিয়। আর যে বাকি তিনটা, সেই তিনটা হচ্ছে এখানে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে যায়। আর কোন তিনটা, ডিম্বক মাইক্রোফাইলের তিনটা নষ্ট হয়ে যায়। মাইক্রোফাইলের দিক, মাইক্রোফাইলের দিক মানে কি উপরের দিক, এগুলো হচ্ছে কি বিলুপ্ত প্রায়, এগুলো হচ্ছে বিলুপ্ত প্রায়। কোথায়, ডিম্বক মাইক্রোফাইলের দিকে বিলুপ্ত প্রায়, বিলুপ্ত প্রায় তিনটা। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসছি, কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসছি, সক্রিয় সক্রিয় মেগাস্পোর পেয়ে গেছি। এই সক্রিয় মেগাস্পোরকে আবার স্ত্রী গ্যামেটোফাইটে বলা হয়। কেন, কারণ এটা থেকে আবার স্ত্রী গ্যামেট, মানে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আমরা এখনো যাই নাই। স্ত্রী গ্যামেট মানে হচ্ছে ডিম্বাণু উৎপাদন। তাহলে এখানে এই এই টার্মটা এখানে শেষ, সক্রিয় মেগাস্পোর বা কি স্ত্রী গ্যামেটোফাইট। এটা পাইলে আমাদের এখানে এই পার্টের পড়া এখানে শেষ। তাহলে আমি আরেকবার যদি সংক্ষেপে বলি, এটা আমাদের পার্টটার নাম হচ্ছে মাইক্রো মেগা স্পোরোজেনেসিস, মানে মেগা স্পোর উৎপাদন হতে হবে। কোথায় উৎপাদন হবে, ডিম্বাশয়ের মধ্যে বা গর্ভাশয়ের মধ্যে। যেমন মাইক্রো স্পোর উৎপাদন হয়েছিল কোথায়, পরাগ থলির মধ্যে, তেমনি এটার মধ্যে হচ্ছে উৎপাদন হবে মেগা স্পোর। কিভাবে উৎপাদন হবে, এখানের একদম বাইরের এপিডার্মের নিচের সবগুলা হচ্ছে নিউসেলাস টিস্যু। এই নিউসেলাস টিস্যুর মধ্যে একটা টিস্যু, এটা হচ্ছে তুলনামূলক ঘন হয়ে যায়, এটা বড় হয়ে যায়, এটার নাম হচ্ছে হাইপোডার্ম, হাইপোডার্মাল কোষ। এপিডার্মের নিচে হাইপোডার্মাল কোষ। এই হাইপোডার্মাল কোষেরই আরেকটা নাম হচ্ছে প্রাথমিক আর্কিস্পিরাল কোষ, বা এটা সামান্য পরিবর্তন হয়ে প্রাথমিক আর্কিস্পিরাল কোষে পরিণত হয়। আর প্রাথমিক আর্কিস্পিরাল কোষের মধ্যে মাইটোসিস প্রক্রিয়ায় দুইটা কোষ উৎপাদন হয়, একটা হচ্ছে বাইরের দিকে প্যারাইটাল কোষ, আর ভিতরের দিকে হচ্ছে কি স্পোরোজেনাস কোষ। আমরা কিন্তু স্পোরের দিকে যাচ্ছি। এই প্রাথমিক স্পোরোজেনাস কোষ বা স্পোরোজেনাস কোষও বলা হয়। আসলে এগুলা উদ্ভিদবাদে ভিন্ন হয়, কোথায় ডাইরেক্ট স্পোরোজেনাস কোষ, কোথায় প্রাথমিক, এটা আরেকটু রূপান্তর হয়ে স্পোরোজেনাস কোষ। যাই হোক, মূল কথাগুলো সেম। প্যারাইটাল কোষ অবশ্যই কি গঠন করবে, প্রাচীর গঠন করবে। আর স্পোরোজেনাস কোষটা হচ্ছে মেগাস্পোর মাতৃকোষ হিসেবে কাজ করবে, MMC মেগাস্পোর মাতৃকোষ হিসেবে কাজ করবে। আর যখন আমরা মাতৃকোষ পেয়ে যাব, সেখানে অবশ্যই মিয়োসিস প্রক্রিয়ায়
একটা কোষ থেকে 4টা কোষে পরিণত হবে, আর 4টাই হ্যাপ্লয়েড মেগাস্পোর। এখানে কিন্তু 4টাই হ্যাপ্লয়েড হবে, মিওসিস মানে 4টা, কিন্তু 4টাই সক্রিয় হবে না। ওই পুরুষের ক্ষেত্রে কি ছিল, অনেকগুলো উৎপাদন হয়, সবগুলাই সক্রিয়, এটা হচ্ছে ইয়া ভেঙে বের হয়ে চলে যায়, থাকে না। কি ভেঙে? পরাগ থলি বা পরাগধানীর প্রাচীর ভেঙে এরা হচ্ছে এখানেই থাকে। তার মধ্যে একটা সক্রিয় হবে, আর নিচের দিকের একটা সক্রিয় হবে, মানে ডিম্বক মূলের দিকে বা ডিম্বক সেলাজা প্রান্তের দিকে। আর ডিম্বক মাইক্রোফাইল প্রান্ত বা ডিম্বকের রন্ধ্রের প্রান্তের দিকের তিনটা কি হবে? নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে নরমাল নিয়ম কিসের? ডিম্বক এই মেগাস্পোর উৎপাদনের সাধারণ পদ্ধতি। ব্যতিক্রম এখানে আলোচ্য প্রয়োজন নাই। তাহলে আমরা পরের পার্ট কি পড়বো? পরের পার্টে আমরা পড়বো মেগা গ্যামেটোজেনেসিস। মেগা গ্যামেটোজেনেসিস, তাহলে আমাদের 4টা হয়ে যাবে, মূল পড়া কিন্তু 4টা। তাহলে আমরা এখন পড়বো মেগা গ্যামেটোজেনেসিস। এখন আমরা পড়বো মেগা গ্যামেটোজেনেসিস। কথার মধ্যেই কিন্তু উত্তর আছে। মেগা গ্যামেটোজেনেসিস মানে মেগা গ্যামেট উৎপাদন। মেগা অর্থ মেগা, গ্যামেট অর্থ হচ্ছে গ্যামেট বা বাংলা অর্থ জনন কোষও বলা যেতে পারে। আর জেনেসিস মানে উৎপাদন, তার মানে হচ্ছে মেগা গ্যামেট উৎপাদন প্রক্রিয়াকেই বলা হবে হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস। কথার মধ্যে সবসময় উত্তর লুকায়িত থাকে। এখন কথা হচ্ছে মেগা গ্যামেট কি? মাইক্রো গ্যামেট ছিল হচ্ছে শুক্রাণু, ওইখানে আমাদের টার্গেট ছিল শুধু শুক্রাণু উৎপাদনই। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে সে একলা না, সে একা থাকে না। স্ত্রী সে একা থাকে না, সে হচ্ছে একই সাথে আরো কিছু জিনিস উৎপাদন করবে। এই কারণে বলা হয় যে মেগা স্পোর থেকে, আরে পুরা ঘটনা কিন্তু একটা ডিম্বকের ভিতরে ঘটবে। এটা পুরাটা হচ্ছে কি ডিম্বাশয়, এটা পুরাটা হচ্ছে ডিম্বাশয়। আর ডিম্বাশয়ের মধ্যে থাকে হচ্ছে ডিম্বক, ডিম্বাশয়ের মধ্যে থাকে কি? ডিম্বক। এই ডিম্বকের ভিতর, ডিম্বকের আরেক নাম হচ্ছে কি মেগা স্পোরাঞ্জিয়াম। ডিম্বকের ভিতর যে মেগা স্পোর পাওয়া গেছে, এই মেগা স্পোর থেকেই কি উৎপাদন হবে? শুধু ডিম্বাণু উৎপাদন হবে এমন না, এখানে স্ত্রী গ্যামেটোফাইট বা এমব্রায়োস্যাক, বাংলায় বলা হয় ভ্রূণস্থলী গঠন হবে। পুরুষের ক্ষেত্রে উৎপন্ন রেণুটা কিন্তু বের হয়ে গেছে স্পোরাঞ্জিয়াম থেকে, কিন্তু এই স্ত্রীর ক্ষেত্রে উৎপন্ন রেণুটা, উৎপন্ন মেগা স্পোরটা হচ্ছে এখান থেকে, স্পোরাঞ্জিয়াম থেকে বের হবে না। এখানে সে কি তৈরি করবে? এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী গঠন করবে। আর এই গঠন প্রক্রিয়াটাকে বলা হবে হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস। তবে আমাদের মূল টার্গেট হচ্ছে মেগা গ্যামেট, মানে হচ্ছে ডিম্বাণু উৎপাদন। ডিম্বাণু উৎপাদন শেষ পর্যন্ত কি হবে? ডিম্বাণু উৎপাদন হবে। তাহলে আমাদের ঘটনা শুরু, এখানে আরেকটু কথা আছে যে 75% ক্ষেত্রে, মানে 75% আবৃতবীজী উদ্ভিদে একটা মাত্র মেগাস্পোর, একটা মাত্র মেগাস্পোর বিকশিত হয়ে কি হবে? ভ্রূণস্থলী গঠন করবে। এই একটা মেগাস্পোর কোন একটা? ওই যে আগে আমরা মেগা স্পোরোজেনেসিস পড়ছি, মনে আছে কিনা? যে 60টার মধ্যে একটা সক্রিয় থাকে, বাকি 3টা কি হয়? বিনষ্ট হয়ে যায়। নারীদের ক্ষেত্রে একটা মাত্র সক্রিয় থাকে, ওইটাই হচ্ছে কি আমাদের এই সক্রিয় মেগাস্পোর। একটা মাত্র মেগাস্পোর থেকেই কি হয়? পুরা ভ্রূণস্থলী গঠন হয়। এটা হচ্ছে ভ্রূণস্থলী। এটা কেন ভ্রূণস্থলী বলে? এটার কারণ এটার মধ্যেই ভ্রূণ উৎপাদন হবে। তাইলে একটা মাত্র থেকে, একটা মাত্র মেগাস্পোর বিকশিত হয়েই কি হবে? পুরা ভ্রূণস্থলী গঠিত হবে 75% ক্ষেত্রে। আর 25% ক্ষেত্রে হচ্ছে ভিন্ন ভিন্ন, মানে 2টা থেকে হতে পারে, ওইখানে 2টাও সক্রিয় থাকতে পারে, এমনকি 4টাও হতে পারে। মানে একটা হলো মনো মনো, 2টা হলে বাই, আর 4টা হলে টেট্রান। সে যাই হোক, আর এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে মেগা স্পোরটি কয়বার বিভাজিত হবে? 3বার। এই মেগা স্পোরটি বলতে মেগা স্পোরের নিউক্লিয়াসটি 3বার বিভাজিত হবে। একটা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা। এটা কিন্তু 3বার বিভাজিত হয়েছে। আর 3বার বিভাজিত হয়ে কি হয়েছে? 8টা নিউক্লিয়াই। নিউক্লিয়াই বহু বচন, এক বচনের নিউক্লিয়াস। 8টা নিউক্লিয়াস উৎপাদন করছে। প্রথমে ছিল একটা, এখন আমরা পুরা পুরা প্রসেসের দিকে যাই। প্রথমে ছিল কি? একটা কি সক্রিয় মেগা স্পোর, ওই যে ওইটা আগে পাওয়া গেছে কোথায়? এই ডিম্বকের ভিতর একটা সক্রিয় মেগা স্পোর, এটার ভিতরে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টায় পরিণত হবে। এগুলো কিন্তু অবশ্যই মাইটোসিস বিভাজন। এই 2টা আবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে এটা থেকে 2টা, এটা থেকে 2টা উৎপাদন হবে। আবার এই 2টা থেকে হচ্ছে 4টা হবে, এই 2টা থেকেও কি হবে? 4টা হবে।
তাহলে আমরা আমরা অলরেডি আটটা পেয়ে গেছি। এগুলোর নিচে নাম লিখলে লেখা যায় যে এটা হচ্ছে মেগাস্পোর, 2 নিউক্লিয়াস বিশিষ্ট, 4 নিউক্লিয়াস বিশিষ্ট, 8 নিউক্লিয়াস বিশিষ্ট। তারপরে আমাদের হচ্ছে মূল টার্গেট, যেটা আমরা কি করব, ব্রণস্থলী মূল টার্গেট যেটা। কিভাবে এখানে কি ঘটবে, এই চারটার মধ্যে এই প্রান্ত থেকে একটা, এই প্রান্ত আবার আরেকটা কথা আছে, ডিম্বকের কিন্তু 2 প্রান্ত। হ্যাঁ, নিচের দিকটাকে বলা হয় কি ডিম্বক মূল, আমরা অলরেডি জানি ডিম্বক মূল বা ডিম্বক চালাজা। আর উপরের প্রান্তটাকে বলা হয় হচ্ছে ডিম্বক রন্ধ্র। মূল মূল গাছের মূল যেমন নিচের দিকে থাকে, ডিম্বকের মূল নিচের দিকে থাকে। আর উপরের দিকটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, মূলের বিপরীত ডিম্বক রন্ধ্র বা মাইক্রোফাইল। তবে উদ্ভিদ ভেদে ভিন্ন হতে পারে, এটা হচ্ছে একটা আদর্শ উদ্ভিদের কথা আমরা বলতেছি আর কি। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে এবার চারটা আটটার মধ্যে এই চারটা থেকে একটা হচ্ছে মাঝখানে চলে আসবে, এই চারটা থেকেও একটা মাঝখানে চলে আসবে। তাহলে এই দুইটা যখন মাঝখানে আসবে, তাদের এদেরকে একত্রে বলা হয়, দুইটা একত্র হয়েছে এদেরকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। এদের নাম কি, এই দুইটার নাম হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই প্রান্তের যে তিনটার মধ্যে মাঝখানেরটা একটু তুলনামূলক বড় হবে, এটার নামে হচ্ছে কি আমাদের টার্গেট, যেটা আমরা কি উৎপাদন করব, মেগা গ্যামেট উৎপাদন করবো। আমরা কিন্তু মেগা গ্যামেট পেয়ে গেছি। মেগা গ্যামেট মানে হচ্ছে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট বা মেগা গ্যামেট বা স্ত্রী জনন কোষ, সবগুলোর কথা কিন্তু একই। হ্যাঁ, সবগুলোর কথা একই, এক এক জায়গায় এক এক নামে আমরা হয়তো চিনি, এর কারণে হচ্ছে আমরা ইন্টার রিলেশন খুঁজে পাই না। সে যাই হোক, এখানে অপর পাশে যে 3টা কোষ আছে, ওই 3টাকে বলা হয় প্রতিপাদ কোষ। প্রতিপাদ স্থান আছে না, বাংলাদেশের প্রতিপাদ স্থান উল্টা পাশে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, এখানেও সেম ঘটনা। এই 3টাকে বলা হবে কি, উল্টা পাশের 3টাকে বলা হবে প্রতিপাদ স্থান, প্রতিপাদ স্থান। তো এর মধ্যে মাঝখানে যে 2টা যুক্ত হয়েছে, এই 2টাকে কি বলা হয়, সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই ডিম্বাণুর 2 পাশের 2টা কিন্তু সহকারী কোষ। সহকারী মানে 2 পাশে সাহায্য করে, কারণ এদের নাম হচ্ছে বা গার্ড দিয়ে রাখছে, এদের নাম হচ্ছে কি সহকারী কোষ। এই সহকারী কোষের আরেকটা নাম হচ্ছে সিনারজিডস। সিনারজিডস, সিনারজিডস সাহায্য করে, সিনারজিডস যে কোনো ভাবে মনে রাখতে হবে, এটা হলো কথা। সাহায্য করে কে, সিনারজিডস। অপর পাশে যে প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষের আরেকটা নাম হচ্ছে এন্টিপোডালস। এন্টি দিয়ে মনে রাখা যায়, এন্টি মানে হচ্ছে বিপরীত, মানে আমার প্রতিবাদ করে, আমার পক্ষে না, আমার বিপরীত দল। তাহলে এন্টিপোডাল মানে কি, প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষের আরেক নাম হচ্ছে এন্টিপোডালস। এই হচ্ছে সার সংক্ষেপ পুরো জিনিসটা। তবে আমরা ফলাফল হিসেবে কি পাইছি এটা একটু লেখার চেষ্টা করি, লিখতেছিলাম। ফলাফল হিসেবে 1 নম্বর হচ্ছে একটি ডিম্বাণু নিউক্লিয়াস। আমাদের মূল টার্গেট হচ্ছে একটা কি, একটা ডিম্বাণু নিউক্লিয়াস, যেটা আমরা পেয়ে গেছি, মানে বা মেগা গ্যামেট। ডিম্বাণু নিউক্লিয়াস মানে কিন্তু ডিম্বাণু, এটা ডিম্বাণু হচ্ছে একটা কোষ, তার মানে এটাতে অবশ্যই নিউক্লিয়াস থাকবে। ডিম্বাণু কি কোষ না, গ্যামেটিক সেল আর কি, গ্যামেটিক কোষ। তো একটা ডিম্বাণু নিউক্লিয়াস, এটার নাম হচ্ছে মেগা গ্যামেট, আমাদের মূল টার্গেট আমরা পেয়ে গেছি। আর 2টা সিনারজিডস, কোন 2টা, এইটাকে পাহারা দিয়ে রাখে, ডিম্বাণুকে পাহারা দিয়ে রাখে হচ্ছে সিনারজিডস। আর কি কি পাইছি আমরা, আর পাইছি আমরা 3টা পাইছি প্রতিপাদ কোষ। তাহলে 1টা 2টা 3টা সিরিয়াল দেখছেন কি সুন্দর, 3টি হচ্ছে প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ, প্রতিপাদ কোষ। আরো 2টা তো আছে, মোট 8টা না, এই মোট 8টা। এটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা 8টা নিউক্লিয়াস বিশিষ্ট। হ্যাঁ, তার 4 নাম্বার হচ্ছে আমরা কি পাইছি, আমরা 2টা, এখানে 2টার সাথে লেখা উচিত ছিল, 2টা গৌণ নিউক্লিয়াস পাইছি, 2টি গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, একই কথা, 2টি গৌণ নিউক্লিয়াস। এই হচ্ছে আমাদের পরিপূর্ণভাবে একটা কি, একটা মেগা গ্যামেটোজেনেসিসের পরিপূর্ণ একটা রূপ। এখন আমরা যদি আবার সংক্ষেপে বলি, জিনিসটা কিন্তু সহজ। পদ্ধতিটার নাম ছিল হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস বা মেগা গ্যামেট বা ডিম্বাণু উৎপাদন। কোথায় ঘটবে, অবশ্যই ডিম্বকের মধ্যেই ডিম্বাণু উৎপাদন ঘটবে। আরে পুরা প্রসেসটাই কোথায় ঘটবে, পুরা প্রসেসটাই ডিম্বকের মধ্যেই ঘটবে। 75% ক্ষেত্রে, মানে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে, আমরা আমাদের চারপাশে যেগুলো আছে অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের ক্ষেত্রে, ওই যে একটা মাত্র মেগা স্পোর, এই একটা মাত্র বাকি 3টা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই একটা মাত্র মেগা স্পোর, এই বাকি 3টা নষ্ট হয়ে গেছে।
মেগাস্পোর বিকশিত হয়েই কি হবে, পুরা ভ্রূণস্থলী গঠন করবে একটা মাত্র মেগাস্পোর। এটা এগুলোকে বলা হবে হচ্ছে মনোস্পোরিক। আমরা পরের পার্টে এটা পড়বো যদিও। তাহলে 75% ক্ষেত্রে কি হবে, একটা মাত্র মেগাস্পোরে ভ্রূণস্থলী গঠন করবে। আর ওই মেগাস্পোরটাই যেটা, এটাই কিন্তু ওই মেগাস্পোরটা 3বার বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস উৎপাদন করবে। 8টা নিউক্লিয়াস, এই 8টা নিউক্লিয়াসকে ভালো করে চিনাটাই হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। 8টা নিউক্লিয়াসকে ভালো করে চিনা, কোনটা কি কোনটা কি। আগের দিক তো সহজই, মেগাস্পোর একটা থেকে দুটো হয়েছে, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা। আটটা, এই 8টার মধ্যে কোনটা কি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দুই পাশ থেকে দুইটা মাঝখানে চলে আসে, যে দুইটা চলে আসবে এদেরকে বলা হয় মেরু নিউক্লিয়াস। আসার পর এদের নাম হয়ে যায় হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, কারণ এর দুইটা যুক্ত হয়ে গেছে। আর হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণু হচ্ছে মাইক্রোপাইল প্রান্তে থাকবে বা ডিম্বক রন্ধ্রের প্রান্তে থাকবে। দুই পাশে দুইটা সহকারী কোষ বা সিনার্জিস। অপোজিট পাশের তিনটাকে কি বলবো আমরা, প্রতিপাদ কোষ বা এন্টিপোডালস। আর মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এখানে আরেকটা জিনিস জানতে পারেন, যে যে শুক্রাণুটা উপর দিক থেকে আসছে, দুইটা শুক্রাণু কিন্তু আসছিল ওই যে পরাগ নলের ভিতর দিয়ে, পরাগ নলের পরে হচ্ছে গর্ভদণ্ডের ভিতর দিয়ে দুইটা আসবে। দুইটা আসা এটা এই দিক দিয়ে এরকম যুক্ত থাকে আর কি। তো দুইটা আসে, আয়সা দুইটাই কিন্তু ডিম্বাণুর সাথে মিলিত হবে না। দুইটাই ডিম্বাণুর সাথে মিলিত হবে না, একটা মিলিত হবে ডিম্বাণুর সাথে, আর একটা মিলিত হবে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। এই দুই জায়গায় দুইটা মিলিত হয়, এই কারণে এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক, ডাবল পার্টিলাইজেশন। আমরা আবার নিষেকের সাথে প্যাঁচ লাগাই হচ্ছে পরাগায়ন। পরাগায়ন আর নিষেক কিন্তু এক না। পরাগায়ন শব্দগুলা একরকম মনে হয়, আসলে কিন্তু পরাগায়ন হচ্ছে জাস্ট পরাগ সংযোগ। পরাগায়ন, পলিনেশন অর্থ কি, পরাগ সংযোগ। এটার মধ্যে যে পরাগ উৎপন্ন হয়েছে, এই পরাগটা এখানে এসে পতিত হবে। এই পতিত হওয়া, সংযোগ ঘটানো, এটাকে বলা হয় হচ্ছে পরাগ সংযোগ বা পলিনেশন। তবে এর পরের ঘটনাটা হচ্ছে পার্টিলাইজেশন। তাহলে প্রথম হচ্ছে পলিনেশন, তারপর হচ্ছে পার্টিলাইজেশন বা নিষেক। এটার ভিতরে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হবে, তাকে বলবো আমরা কি, নিষেক। তাহলে দুইটা শুক্রাণু কিন্তু ঢুকছিল, দুইটা ঢুকছে, একটাই মিলিত হয়েছে এখানে, এখানে ডিম্বাণুর সাথে, আরেকটা মিলিত হয়েছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। তাহলে দুই দুই জায়গায় মিলনটাকে বলা হয় দ্বিনিষেক। আর একটা কথা হচ্ছে, এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস ট্রিপ্লয়েড হয়ে যায়, কারণ এরা অলরেডি কিন্তু ডিপ্লয়েড আছে। দুইটা যেহেতু এটা অলরেডি কি আছে, ডিপ্লয়েড আছে, 2n আছে। আর এটার মধ্যে যখন এই আরেকটা শুক্রাণু আসে প্রবেশ করে তখন এটা এখানে মিলিত হয়ে কি হয়ে যাবে, এটা তিনটা হয়ে যাবে। এটাকে বলা হয় ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড। তাহলে আশা করি এই টপিকের উপর কারো কোনো ধরনের কনফিউশন নেই। তাহলে আমরা পরের পার্টে কিন্তু এইটা নিয়ে পড়াশোনা করব। পরের পার্ট হচ্ছে এমব্রায়োস্যাক, ডিফারেন্ট কাইন্ড অফ এমব্রায়োস্যাক, বিভিন্ন ধরনের এমব্রায়োস্যাক বা বিভিন্ন ধরনের ভ্রূণথলি। এটাই কিন্তু আদর্শ ভ্রূণথলি। এছাড়া আরো বিভিন্ন প্রকার ভ্রূণথলি হতে পারে, যেটা আমরা ক্লাসের মাধ্যমে দেখব। তবে এই দুইটা পার্ট একটার সাথে একটা ইন্টার রিলেটেড। তাহলে দেখা হচ্ছে পরের পার্টে, এমব্রায়োস্যাক, different kind of embryosac and their development। তা আমাদের সর্বশেষ টপিক হচ্ছে এমব্রায়োস্যাক। এমব্রায়োস্যাক শব্দের বাংলা হচ্ছে ভ্রূণস্থলী, মানে ভ্রূণের থলি। যে থলির মধ্যে কি হবে, ভ্রূণ বিকশিত হবে, ভ্রূণ প্রতিফলিত হবে, সেটাই তো ভ্রূণস্থলী। তো এটা সংজ্ঞা হিসাবে কি বলা যায়, এটা কিন্তু অবশ্যই ডিম্বকের ভিতর ঘটবে। পুরা সব ঘটনাই কোথায় ঘটে, এই ডিম্বাশয়ের মধ্যে। এটা তো পুরাটা ডিম্বাশয়, ডিম্বাশয়ের ডিম্বকের মধ্যে ঘটে। তাহলে আমরা সংজ্ঞা হিসাবে বলতে পারি, ডিম্বকের মধ্যে কার্যকরী মেগাস্পোর, কার্যকরী মেগাস্পোর বিকশিত হয়ে যে ভ্রূণ সদৃশ থলি গঠন করে, সেটাই হচ্ছে ভ্রূণস্থলী। মুখস্থ বলতে পৃথিবীতে কিছু নাই, কিন্তু হয়তো কিছু জিনিস মনে রাখতে হয়, একটু ঠান্ডা মাথায় ভাবলে হয়। যে ডিম্বকের মধ্যে কার্যকরী মেগাস্পোর বিকশিত হয়ে, এখানে কি আছে আমি লিখছি আর কি, কিন্তু লেখা আপনি নিজের মতো নিজের ভাষা লিখলে চলবে। ডিম্বকের মধ্যে কার্যকরী মেগাস্পোর বিকশিত হয়ে ডিম্বাণু সহ, এর ভিতরে অবশ্যই ডিম্বাণু থাকবে, ডিম্বাণু সহ যে থলি সদৃশ কাঠামো সৃষ্টি করে, সেটাই হচ্ছে কি এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী। তো এমব্রায়োস্যাক বিভিন্ন প্রকার হতে পারে। এই টপিকটাই হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ এমব্রায়োস্যাক। তো এর মধ্যে প্রধান ধরন হচ্ছে তিনটা, মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক। মনোস্পোরিক মানে চারটার মধ্যে একটাই হচ্ছে কার্যকর হবে, একটাই বিকশিত হয়ে কি গঠন করবে, ভ্রূণস্থলী গঠন করবে, মন অর্থ এক। আর বাইস্পোরিক দুইটা হচ্ছে বিকশিত হয়ে মেগাস্পোর গঠন করবে। টেট্রাস্পোরিক মানে চারটাই বিকশিত হয়ে আহ ভ্রূণস্থলী গঠন করবে। তো বেশিরভাগ ক্ষেত্রে 75% উদ্ভিদের ক্ষেত্রেই মনোস্পোরিক ভ্রূণস্থলী দেখা যায়।
মানে একটা মাত্র কার্যকরী মেগাস্পোর বিকশিত হয়ে কি করে, আমাদের ভ্রূণস্থলী গঠন করে। এই কারণে পরীক্ষায় সবসময় মনোস্ফোরিকটাই সাধারণত কি আসে। আর এটা বিসিএস লিখিত পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষার প্রশ্ন দেখলে বুঝবেন, প্রায় প্রতি বিসিএস আসে, গ্যাপ দিয়াও না। কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের বাস্তব জীবনের উদ্ভিদের ক্ষেত্রেই। তো আমরা এখন পড়বো হচ্ছে মনোস্ফোরিক, যেটা সংজ্ঞা হিসাবে কি বলবো, একটা মাত্র মেগাস্পোর, কার্যকরী মেগাস্পোর বিকশিত হয়ে, কি লিখছি, একটা মাত্র মেগাস্পোর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে। কথা কিন্তু সেম, আপনি কখনোই বইয়ের ভাষা লিখতে হবে না, যেই কোনো বিষয় নিজের ভাষা লিখবেন। একটা মাত্র কার্যকরী মেগাস্পোর বিকশিত হয়ে বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে ভ্রূণস্থলী গঠন করে সেটাই হচ্ছে মনোস্ফোরিক ভ্রূণস্থলী। হ্যাঁ, আমরা অলরেডি এটা পড়ছি, কারণ আগের পার্টে ছিল আমাদের উদ্দেশ্য ছিল মেগা গ্যামেট উৎপাদন, কিন্তু এখানে মেগা গ্যামেট তো একা উৎপাদন হয় না, সাথে পুরা যন্ত্রটাই উৎপাদন হয়ে যায়। এই কারণে এটা পড়তে আমরা বাধ্য হয়েছি। আর এখানে এখন এটাই পড়া, মেইন পড়া, বাকি আরো অনেক উদাহরণ আছে, কারণ বলাই হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ এমব্রায়ো স্যাক। তাহলে মনোস্পোরিক হবে কি, একটা মাত্র মেগাস্পোর বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে ভ্রূণস্থলী গঠন করে সেটাই মনোস্পোরিক। মনোস্পোরিক আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে পলিগোনাম টাইপ, আমি টাইপ লিখি নাই, আর একটা হচ্ছে ইনোথোরা টাইপ। পলিগোনাম টাইপ মানে এটা পলিগোনাসি গোত্রের মধ্যে হচ্ছে প্রথম আবিষ্কার হয়েছে। তো পলিগোনাম টাইপ কি, যে চারটা মেগাস্পোরের মধ্যে নিচের দিকেরটা ডিম্বক মূলের দিকেরটা হচ্ছে কার্যকর হয়, ঠিক আছে, আর বাকি যে তিনটা আছে, বাকি তিনটা নিউক্লিয়াস হচ্ছে কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। তাহলে সংজ্ঞা হিসাবে বলবো কি আমরা, ডিম্বক মূলের দিকের নিউক্লিয়াস, ডিম্বক মূলের দিকের মেগাস্পোর মানে এর ভিতরে তো নিউক্লিয়াস আছে আর কি। ডিম্বক মূলের দিকের মেগাস্পোর বিকশিত হয়ে যে ভ্রূণস্থলী গঠন করে সেটাই হচ্ছে পলিগোনাম ধরন। তাহলে কি সহজ না, ডিম্বক মূলের দিকে, আর পরেরটা হবে ডিম্বক রন্ধ্রের দিকে, উল্টা। ডিম্বক মূলের দিকের নিউক্লিয়াস বা মেগাস্পোর বিকশিত হয়ে যে ভ্রূণস্থলী গঠন করে সেটাই হচ্ছে পলিগোনাম টাইপ। এই যে এটা হচ্ছে এক পর্যায়ে আসে এরকম হয়ে যায়। কিভাবে হয়, চারটার মধ্যে উপরের তিনটা কিন্তু বিনষ্ট হয়ে যায়, আর নিচের যেটা এটাই কার্যকর হয়। এটা নিউক্লিয়াসটা দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়, পরে এই আটটা হচ্ছে বিন্যস্ত হয়। কিভাবে বিন্যস্ত হয় আমরা অলরেডি জানি, যে ডিম্বক উপরের দিকে, ডিম্বক কোন দিকে, ডিম্বক মূলের দিক, রন্ধ্রের দিক। ডিম্বক রন্ধ্রের দিকে হচ্ছে মাঝখানে থাকবে হচ্ছে ডিম্বাণু, আর দুই পাশে দুইটা ডিম্বাণুর কিন্তু আরো কিছু নাম আছে, যেমন কি কি হতে পারে, স্ত্রী গ্যামেট, হচ্ছে মেগা গ্যামেট, স্ত্রী জনন কোষ, আরো কয়েকটা বলা যেতে পারে। আর উল্টা দিকটা হচ্ছে প্রতিবাদ কোষ, প্রতিবাদ মানে প্রতিবাদী, উল্টা পাশ, এন্টি, ইংরেজি হচ্ছে এন্টিপোডালস। তাহলে এর মধ্যে তিনটা থাকে এন্টিপোডালস, একটা থাকে ডিম্বাণু, আর দুই পাশে দুইটা সহকারী কোষকে বলা হয় সিনার্জিডস। আর মাঝখানে দুই প্রান্ত থেকে একটা একটা নিউক্লিয়াস এসে মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস গঠন করে, যেটাকে 2n দ্বারা প্রকাশ করে, কারণ এটা সেকেন্ডারি। এখন ওই যে দুইটা শুক্রাণু আসবে, এর মধ্যে একটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হবে, আর একটা মিলিত হবে হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, দুই জায়গায় মিলিত হয়, কারণ এটাকে বলা হয় হচ্ছে দ্বিনিষেক। সে যাই হোক, আমাদের দ্বিতীয় টাইপটা হচ্ছে কি, ইনোথেরা টাইপ, পলিগোনাম টাইপ, ইনোথেরা টাইপ। সংজ্ঞা এটা জাস্ট বিপরীত। এখানে সংজ্ঞাটা হবে কি, ইয়ার ভিতরে মেগাস্পোর, ডিম্বকের ভিতরে ডিম্বক মূলের দিকের মেগাস্পোর বিকশিত হয়ে যে ভ্রূণস্থলী গঠন করে সেটাই হচ্ছে পলিগোনাম টাইপ। আর ডিম্বক রন্ধ্রের দিকে, এই যে চারটার মধ্যে উপরের দিকেরটাই হচ্ছে এবার কার্যকর হবে, নিচের গুলা কি আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাবে। তাহলে ডিম্বক রন্ধ্রের দিক মানে মাইক্রোফাইল দিক, নিচেরটা কিন্তু সেলাদা প্রান্ত বা ডিম্বক মূল, গাছের যেমন মূল নিচে, এখানে মূল নিচে। ডিম্বক মূলের দিকে মেগাস্পোর বিকশিত হয়ে যে ভ্রূণস্থলী সেটা ছিল কি, পলিগোনাম। আর ডিম্বক রন্ধ্রের দিকের মেগাস্পোর বিকশিত হয়ে যে ভ্রূণস্থলী গঠন করবে সেটা হচ্ছে ইনোথেরা টাইপ। তবে এখানে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে একটা থেকে যে দুইটা, একটা নিউক্লিয়াস বিভাজিত দুইটা হয়ে যায়, নিচেরটা বিনষ্ট হয়ে যায়, এখানে নিচে কিছুই থাকে না। হ্যাঁ, নিচে কিছুই থাকে না, এখানে উপর থেকে একটা আসবে, মানে আগেরটার মতোই, শুধু নিচে কি দিব, এটা ভ্যাকুয়াল টাইপের বোঝায় আর কি, খালি। হ্যাঁ, ভ্যাকুয়াল, খালি। নিচেরটা হচ্ছে কি, ভ্যাকুয়াল বা খালি স্থান। তো নিচের এটা না দিলেও চলবে, আমাদের মূল টার্গেট হচ্ছে উপরে। একটা থেকে দুইটা, দুইটা থেকে কি চারটা, এটা বিনষ্ট হয়ে গেছে বোঝায়। এই একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, আর চারটার মধ্যে একটা হচ্ছে মাঝখানে চলে আসে, আর তিনটা উপরে থাকে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস উৎপাদন হয় না, এটাকে বলা হয় কেন্দ্রীয় নিউক্লিয়াস। এটার নাম হয় কি তখন কেন্দ্রীয় নিউক্লিয়াস, কারণ একটা কেন্দ্রীয় নিউক্লিয়াস।
আর উপরের গুলা সেম। উপরে হচ্ছে একটা হচ্ছে ডিম্বাণু আর দুইটা হচ্ছে কি সিনারজিডস। এই দুইটা হচ্ছে সিনারজিড বা সহকারী কোষ, উপরেরটা হচ্ছে ডিম্বাণু। এটা আর এটা সেম। তাহলে আমরা বলতে পারি, এগুলো প্রশ্ন কিভাবে আসবে এমসিকিউর ক্ষেত্রে, যে ইনোথেরা টাইপের মধ্যে ভিতরে কয়টা নিউক্লিয়াস থাকে বা কোনটা কয়টা থাকে, এটা হচ্ছে তখন আপনাকে চিন্তা করে বলতে হবে যে একটা ডিম্বাণু, দুইটা সিনারজিডস, একটা কেন্দ্রীয় নিউক্লিয়াস, চারটাই থাকে, আর চারটা কিন্তু থাকে না, আর নরমালি আটটা থাকার কথা। তাহলে এই হচ্ছে আমাদের মনোস্ফরিক। এবার আমরা পড়বো কি বায়োস্ফরিক। মনোস্ফরিকের পরে হচ্ছে আমাদের বায়োস্ফরিক। তাহলে সংজ্ঞা কিন্তু আমরা বলে দিতে পারি, বায়োস্ফরিক মানে কি, যে দুইটা মেগাস্পোর বিকশিত হয়ে হচ্ছে যে যে ধরনের উৎপাদন করবে, বায়োস্ফরিক। হ্যাঁ, বায়োস্ফরিক। বাই অর্থই কিন্তু দুই, বাইসাইকেল। বায়োস্ফরিক ইমব্রায়োসেক। তাহলে আমরা এখন পড়বো বায়োস্পোরিক ইমব্রায়োসেক। তো বাই মানে দুই, আর স্পোরিক মানে স্পোর, তার মানে দুইটা কার্যকরী মেগাস্পোর বিকশিত হয়ে ভ্রূণস্থলী গঠন করবে, সেটাকে আমরা বলবো বায়োস্পোরিক ভ্রূণস্থলী। দুইটা কার্যকরী মেগাস্পোর, একটা না হয়ে এবার কিন্তু দুইটা কার্যকরী মেগাস্পোর হচ্ছে ভ্রূণস্থলী গঠন করবে। আর এই ধরনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে মেগাস্পোর টেট্রাড গঠিত হয় না। মেগাস্পোর টেট্রাড মানে চারটা হয় না। আমরা তো সবসময় দেখছি একটা থেকে কি হয়ে যায়, একটা থেকে চারটা হয়ে যায়, এক্ষেত্রে চারটা হয় না, এক্ষেত্রে দুইটা হয়, ডায়াড হয়। টেট্রাড না বলে এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে ডায়াড, এটাকে বলবো ডায়াড। তো বায়োস্পোরিক ভ্রূণস্থলী দুই প্রকার। এক নাম্বার হচ্ছে এলিয়াম টাইপ, ALLIUM, এলিয়াম টাইপ। এলিয়াম টাইপ সংজ্ঞা হিসাবে কি লিখবেন, আগের মতোই, যে ডিম্বক এটা দুইটা থেকে দুইটা থেকে কি হবে, চারটা হবে, তবে উপরের দুইটা হচ্ছে বিনষ্ট হয়ে যাবে, নিচের দুইটা হচ্ছে কার্যকর হবে আস্তে 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 আস্তে। তাহলে আমরা বলবো যে ডিম্বক মূলের দিকের দুইটা মেগাস্পোর বিকশিত হয়ে যে ভ্রূণস্থলী গঠন করে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ওলিয়াম টাইপ। ডিম্বক মূলের দিকে দুইটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে যে যে ভ্রূণস্থলী গঠন করবে সেটাই হচ্ছে ওলিয়াম টাইপ। তাহলে উপরের দুইটা কি হয়ে যাবে, উপরের দুইটা হচ্ছে বিনষ্ট হয়ে যাবে। তাহলে আমরা বিনষ্টটাকে কিভাবে দেখাইতে পারি, এভাবে দুইটা দিয়ে, আর বাকি দুইটাকে এভাবে দেখাতে পারি যে বিনষ্ট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে এই দুইটা থেকে আগের নিয়ম, এই দুইটা থেকে এখানে দুইটা থেকে চারটা, চারটা থেকে কি আটটা, আর আটটার মধ্যে এখানে হচ্ছে বড়টা হবে ডিম্বাণু, এইদিকে হচ্ছে এরকম থাকবে, এখানে হচ্ছে তিনটা হবে কি প্রতিপাদ কোষ, আর মাঝখানে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই ঘটনাগুলো হুবহু সেম। তো প্রথম দিকটাই হচ্ছে মনে রাখতে হবে যে ওলিয়াম টাইপ মানে হচ্ছে নিচের দিকে দুইটা বিকশিত হবে, আর এখানে তো অবশ্যই টেট্রাড আর গঠিত হবে না, টেট্রাড নাই, এখানে হচ্ছে কি ডায়াডি। চারটা যখন হয় তখন হচ্ছে টেট্রাড বলে। এখানে কিন্তু চারটা বুঝাচ্ছি না, এখানে বুঝাচ্ছে যে এটা কি হচ্ছে, এরা বিকশিত হয়ে গেছে, অপসৃয়মান মানে বিনষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ওলিয়াম টাইপটা আমরা মনে রাখবো হচ্ছে ওইটার প্রথমটার মতো, পলিগোনাম টাইপ, ওলিয়াম টাইপ, দুইটার মধ্যে কিন্তু আম আছে, আম পলিগোনাম, ওলিয়াম। আর দুইটার ক্ষেত্রে আম হচ্ছে নিচে, আম হচ্ছে কোথায়, নিচের দিক, মানে হচ্ছে ডিম্বক মূলের দিক, অথবা কি বলতে পারি আমরা সেলাজা প্রান্ত। তাহলে সেলাজা প্রান্তের দুইটা মেগাস্পোর বিকশিত হয়ে যেটা হবে সেটা হচ্ছে ওলিয়াম টাইপ। আর একটা কি ইন্ডিমিউন টাইপ, ENDYMION, ইন্ডিমিউন টাইপ। হ্যাঁ, ইন্ডিমিউন টাইপ, ইন্ডিমিউন টাইপ। হ্যাঁ, টাইপ। এটা কি, এটা হুবহু আগেরটার মতোই। এখানে ডিম্বক মূলের দিকে ইয়ে হবে, কার্যকর হবে, আর এখানে ডিম্বক রন্ধ্রের দিকে কার্যকর হবে। তবে পুরা বাকি ঘটনা পুরা সেম। একটা মেগাস্পোর, একটা থেকে দুইটা, এখানে অবশ্যই কি গঠিত হবে না, টেট্রাড গঠিত হবে না। এর মধ্যে এটাকে আমরা আলাদা করে দেখাইতে পারি। এর মধ্যে হচ্ছে নিচেরটা বিনষ্ট হয়ে যাবে, এবার হচ্ছে উল্টা ঘটনা, নিচেরটা বিনষ্ট হয়ে উপরেরটা হচ্ছে কি হবে, কার্যকর হবে, নিচেরটা হচ্ছে বিনষ্টের দিকে চলে যাবে। তাহলে আমরা উপরেরটা রাখলাম, আর হচ্ছে এটা হচ্ছে বিনষ্ট হয়ে গেছে। আর পরের ঘটনা তো সেম, এখানে দুইটা হয়ে গেছে, চারটা, চারটা থেকে হবে কটা, আটটা, 1 2 3 4 5 6 7 8, আর আটটার পরে হুবহু সেম ঘটনা, সেকেন্ডারি নিউক্লিয়াস। এই হচ্ছে আমাদের বায়োস্পোরিক ভ্রূণস্থলীর বর্ণনা। এখন বর্ণনা থেকে বড় ব্যাপার হচ্ছে মনে রাখা। এটা চিত্র বুঝলে
বাস্তবে বুঝলে আপনি প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনি আনসার করতে পারবেন। তাহলে আমরা আরেকবার যদি বলে দিই বায়োস্ফরিক গুণস্থলী কি দুইটা মেগাস্ফোর বিকশিত হয়ে যে গুণস্থলী গঠন করবে সেটাই হবে কি বায়োস্ফরিক গুণস্থলী। তো বায়োস্ফোর গুণস্থলীর ক্ষেত্রে কিন্তু টেট্রাড গঠিত হয় না, মানে চারটা মেগাস্ফোর উৎপন্নই হয় না, যে চারটা উৎপন্নই হয় না। আগে ছিল চারটার মধ্যে একটা বিনষ্ট হয়ে যায় আর হচ্ছে বাকি তিনটা বিনষ্ট হয়ে যায়, একটা কার্যকর হয়। এখানে চারটা উৎপন্নই হয় না, প্রথম দিকে হচ্ছে দুইটা বিনষ্ট হয়ে যায়। এখন আমরা পড়বো হচ্ছে পলিস্পোরিক, হ্যাঁ, বা টেট্রাস্পোরিক বায়োস্ফোরিকের পরে কি টেট্রা, মানে এবার চারটাই হচ্ছে কার্যকর হবে, টি টি আর এ টেট্রাস্পোরিক গুণস্থলী। তাহলে আমরা কি লিখবো, চারটা মেগাস্পোরে বিকশিত হবে, একটাও বিনষ্ট হবে না। এবার চারটা মেগাস্পোরে বিকশিত হয়ে ব্রণস্থলী গঠন করবে, তাকে আমরা বলবো টেট্রাস্পোরিক ব্রণস্থলী। সর্বশেষ হচ্ছে টেট্রাস্পোরিক ব্রণস্থলী, মানে চারটা মেগাস্পোরে বিকশিত হয়ে ব্রণস্থলী গঠন করবে, চারটার মধ্যে একটাও বিনষ্ট হবে না, চারটাই ব্রণস্থলী গঠনে অংশ নেবে। তাই হচ্ছে কি টেট্রা অর্থই কিন্তু চার। এটা কি, এটা আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে মিশ্রণ প্রকৃতি, একটা অমিশ্রণ প্রকৃতি। আসলে এখানে অনেক ধরন আছে, মোট 7টা ধরন আছে। কারো যদি সম্ভব মনে রাখা হয় তাহলে রাখবেন, অন্তত মিশ্রণ অমিশ্রণটা অবশ্যই জানা উচিত। মিশ্রণ মানে কি, এদের মধ্যে মিশ্রণ ঘটবে, এদের ডিম্বক মূলের দিকে তিনটা মিলিত হয়ে ট্রিপ্লয়েড গঠন করবে। ডিম্বক মূলের দিকের তিনটা মিলিত হয়ে কি গঠন করবে, ট্রিপ্লয়েড গঠন করবে। এই যে একটা হচ্ছে আমাদের কার্যকরী মেগাস্পোর ছিল, এটা স্পোর ছিল, তো স্পোরটা বিকশিত হয়ে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়েছে, চারটার মধ্যে একটা উপরের দিকে আর তিনটা নিচের দিকে চলে আসবে। আগেই বলা হয়েছে এদের মধ্যে কি ঘটবে, মিশ্রণ ঘটবে। ডিম্বক মূলের দিকের তিনটা মিলিত হয়ে ট্রিপ্লয়েড, এটা কিন্তু ট্রিপ্লয়েড হয়ে গেছে, তিনটা একত্র হয়ে ট্রিপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয়েছে। এরপরে এটা বিভাজিত হবে, উপরেরটাও একবার নিচেরটাও একবার। এগুলো সব মাইটোসিস প্রক্রিয়া কিন্তু হুবহু সেম ধরনের জিনিস উৎপাদন হয়। তাহলে এখানে দুইটা থেকে চারটা, এখানে দুইটা থেকে চারটা, চারটার মধ্যে এখানে তিনটা থাকবে, এখানেও তিনটা থাকবে, মাঝখানে চলে আসবে একটা। এটা নরমাল সিস্টেমে পরে চলে আসছে, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আচ্ছা এখানে মিশ্রণ প্রকৃতি কিন্তু দুই প্রকার, আবার একটা প্রিটালেরিয়া আর একটা প্লাম বাজেলা। তো প্রিটালেরিয়াটা ধরন হচ্ছে, আমরা কথা বলছি প্রিটালেরিয়া, এই ধরনের সবচেয়ে আনকমন বৈশিষ্ট্য হচ্ছে এখানে কি হয়, হ্যাপ্লো ট্রিপ্লয়েড। এটা কিন্তু একই সাথে হ্যাপ্লো আর একটা হচ্ছে ট্রিপ্লয়েড, হ্যাপ্লো ট্রিপ্লয়েড ধরনের কেন্দ্রের মধ্যে উৎপাদন হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। কোন গোত্রে কোন ধরনের ইমব্রায়োসাইকের মধ্যে কি দেখা যায়, হ্যাপ্লো ট্রিপ্লয়েড ধরন দেখা যায়, সেটা হচ্ছে প্রিল্যাটেরিয়া। আর আরেকটা ধরন হচ্ছে প্লাম বাজেলা। এই মিশ্রণের মধ্যে দুই প্রকার, প্রিল্যাটেরিয়া, প্লাম বাজেলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে 8টা না হয়ে 4টা হবে, 4টার মধ্যেই গঠন শেষ, মানে 4টাই থাকবে। কিভাবে, একটা এবার যদি মিলে আমরা হুবহু সেম, এটা হুবহু সেম। আর 8টার দিকে না গিয়ে 4টার মধ্যেই দুইটা হচ্ছে কেন্দ্রে চলে আসবে আর দুইটা হচ্ছে দুই প্রান্তে থাকবে। এটাকে বলবো আমরা কি প্লাম বাজেলা। যে পরিণত ভ্রূণস্থলীর মধ্যে কয়টা থাকবে, মাত্র 4টা নিউক্লিয়াস থাকবে। তা আমাদের আর বাকি রয়েছে কি অমিশ্রণ, তাহলে আমাদের আজকের পাঠ শেষ হয়ে যাবে। এবার আমরা পড়বো অমিশ্রণ প্রকৃতি। মানে এই ক্ষেত্রে নিউক্লিয়াস গুলোর মধ্যে মিলন ঘটবে না, মানে বিভাজিত নিউক্লিয়াস গুলোর মধ্যে কোনো ধরনের মিশ্রণ ঘটবে না, এই কারণে এটার নাম হচ্ছে অমিশ্রণ প্রকৃতি। তো অমিশ্রণ প্রকৃতির আবার অনেক 5 প্রকার হতে পারে, এগুলা মনে রাখা একটু টাফ। শুধু মিশ্রণ ঘটে না, আর মনে রাখলে এই কয়টা নিউক্লিয়াস উৎপাদন হয় শুধু এটা মনে রাখলেই চলবে, এর বাইরে পিলিতেও লাগবে না, কখনো রিটেনও লাগবে না। তো 1 নম্বর হচ্ছে পেপোরেমিয়া টাইপ, এখানে 16টা নিউক্লিয়াস গঠন করে। আমরা এতক্ষণ দেখে আসছি 8টা অথবা 4টা, এরা 16টা গঠন করে। তার মধ্যে এখানে হচ্ছে 8টা থাকে মাঝখানে, আর 10টা, এই হচ্ছে 6টা। এই 8টাকে বলে সেকেন্ডারি, এই দুইটা হচ্ছে একটা ডিম্বাণু একটা সহকারী, আর এই দুইটাকে বলা হয়, মানে ইয়ার গায়ে লেগে থাকে, তো এদেরকে বলে গাত্র নিউক্লিয়াস, গায়ের সাথে লেগে থাকে। তারপরে আছে পিনিয়া টাইপ, পেপোরেমিয়া, পিনিয়া, ড্রুসা। এই তিনটার ক্ষেত্রে 16টা, পেপোরেমিয়া, পিনিয়া, ড্রসা। এটা এতটুকু মনে রাখলে হবে, এই তিনটার মধ্যে কি উৎপাদন হয়, 16টা নিউক্লিয়াস উৎপাদন হয়। এখানে 16টার মধ্যে 4টা মাঝখানে থাকে আর তিনটা, এই হচ্ছে 3 4 12 হচ্ছে 16টা। আর ড্রসা টাইপ, এটার মধ্যে হচ্ছে তাও 16টা নিউক্লিয়াস, এখানে থাকে 11টা 13টা 16টা। এই দুইটা হচ্ছে সেকেন্ডারি আমরা জানি।
আর যে আরো দুইটা ধরন আছে, প্লাম্বাগো, অ্যাডক্সা, এরা আটটা আটটা নিউক্লিয়াস উৎপাদন করে। তবে এদের মধ্যেও কি ঘটে না, সংমিশ্রণ ঘটে না। সংমিশ্রণ বলতে ওই আগের আগের মতো যে তিনটা একত্রিত হয়ে ট্রিপ্লয়েড গঠন করে না, ট্রিপ্লয়েড গঠন করে না, এদেরকে এই কারণে এদেরকে বলা হয় সংমিশ্রণ ঘটে না। এছাড়া আরো এক ধরনের বনস্থলী সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সিওডো। সিওডো অর্থ মিথ্যা, ভুয়া, যেটা মেকি, ফেক, বা যে যাই বলি না কেন আমরা, যেটা কখন গঠিত হয়, যখন কি হয় ভ্রূণস্থলীতে শস্যকলা থাকে না। এই জায়গায় শস্যকলা থাকে না। শস্যকলা, শস্য মানে কি, আমরা যে ফল খাই, আমরা যে ফল ভক্ষণ করি, সেটাই কিন্তু শস্য, এটা কিন্তু ওই শস্য না, ক্রপ শস্য না, এটা হচ্ছে শস্য। এটা হচ্ছে শস্য। একটা ফলের ভিতরে আমরা মনে করেন আমের ভিতরে এই যে আমের যে আটি, আটি বাদে বাকি অংশটাই হচ্ছে কি, বাকি অংশটাই হচ্ছে আম। তার এমন হয় না, এই আটি বাদে বাকি অংশটাই হচ্ছে শস্য, বা যে কোনো ফল বীজ বাদে বাকি অংশটাই হচ্ছে শস্য। শস্যের কাজ কি, শস্যের কাজ হচ্ছে ভ্রূণের, এটার মধ্যে তো ভ্রূণ হবে, ভ্রূণের পুষ্টি যোগানো। সে যাই হোক, যখন শস্যকলা থাকে না, তখন প্রকৃত ভ্রূণস্থলীর নিচে, এটা কিন্তু আমাদের রিয়েল ভ্রূণস্থলী, এটার নিচে এটা হচ্ছে প্রকৃত, হ্যাঁ প্রকৃত, আর নিচে একটা গহ্বর সৃষ্টি হয়, গহ্বর, এটাই হচ্ছে মেকি, মেকি ভ্রূণস্থলী, একটা গহ্বর থাকে। এই ভ্রূণটা যখন চার চার কোষ অবস্থায় থাকে, ভ্রূণের মধ্যে কিন্তু বিভাজন করতে থাকে, তখন সে মূল মূল জায়গা ছেড়ে সে চলে আসে হচ্ছে গহ্বরের মধ্যে। আর এই গহ্বরটাকে বলা হয় হচ্ছে মেকি ভ্রূণস্থলী। এটা বাস্তব রিয়েল ভ্রূণস্থলী না, কিন্তু এখানে ভ্রূণ প্রতিফলিত হয়, এই কারণে এটাকে বলা হয় হচ্ছে মেকি ভ্রূণস্থলী। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। মেকি ভ্রূণস্থলী কোন গোত্রে দেখা যায়, সেটা হচ্ছে পোডোস্টিমাসি। এই গোত্রের মধ্যে শুধু মেকি ভ্রূণস্থলীরা দেখা যায়। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে এতটুকুই, যে এমব্রায়োস্যাক প্রধানত তিন প্রকার: মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক। মনোস্পোরিক মানে একটা মাত্র নিউক্লিয়াস বিভাজিত, একটা মাত্র মেগাস্পোর বিকশিত হবে, আর বাইস্পোরিক দুইটাই বিকশিত হবে, টেট্রাস্পোরিক চারটাই বিকশিত হবে। তবে মনের মধ্যে আবার দুই প্রকার আছে, পলিগোনাম আর কি এন্ডেমিয়ন। তাহলে আমাদের পড়া এতটুকুই। এমব্রায়োস্যাক প্রধানত তিন প্রকার: মনোস্পোরিক, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক। মনোস্পোরিক মানে একটা মেগাস্পোর বিকশিত হয়ে হবে, বাইস্পোরিক মানে দুইটা মেগাস্পোর বিকশিত হবে, টেট্রাস্পোরিক মানে চারটা মেগাস্পোরে বিকশিত হবে। তো মনের মধ্যে আবার দুই প্রকার ছিল, পলিগোনাম ধরন, ইনোথোরা ধরন। পলিগোনাম ধরন হচ্ছে নিচেরটা, আম মানে নিচেরটা, আম, আম মানে নিচে। পলিগোনাম হচ্ছে নিচেরটা বিকশিত হবে, আর ইনোথোরা হচ্ছে উপরেরটা বিকশিত হবে। তারপরে হচ্ছে বায়োস্পোরিকের মধ্যে আবার দুই প্রকার ছিল, ওলিয়াম, ইন্ডিমিয়ন। এখানে ওলিয়াম মানে নিচের দুইটা বিকশিত হবে, ইন্ডিমিয়ন মানে উপরের দুইটা বিকশিত হবে। আর শেষে পড়ছি আমরা টেট্রাস্পোরিক। টেট্রাস্পোরিক মানে চারটাই বিকশিত হবে, তার মধ্যে আবার দুই প্রকার ছিল, মিশ্রণ, অমিশ্রণ। মিশ্রণ মানে এদের মধ্যে মিশ্রণ ঘটবে, কি মিশ্রণ, ওই নিচের তিনটা একত্রিত হয়ে ট্রিপ্লয়েড হচ্ছে, ট্রিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করবে। আর ওটা আবার দুই প্রকার ছিল, প্রিল্যাটেরিয়া ধরন, এখানে মোট আটটা হবে, আটটার মধ্যে মাঝখানে থাকবে হচ্ছে হ্যাপ্লোট্রিপ্লয়েড। আর প্রিল্যাটেরিয়ার পরেরটা ছিল কি, পরেরটা ছিল হচ্ছে প্লাম বাজেলা। প্লাম বাজেলার মধ্যে হচ্ছে চারটা হবে, আর বাকি মোটামুটি একই। আর শেষে আমরা আসছি অমিশ্রণের ক্ষেত্রে, এদের মধ্যে কোনো ট্রিপ্লয়েড গঠিত হবে না। এখানে আবার পাঁচ প্রকার আছে, তার মধ্যে তিন প্রকার পিপিপি, পিপিপি না, একটা পি ভিন্ন আছে, পেপারোমিয়া আর পেনিয়া আর হচ্ছে ড্রসা। এদের মধ্যে 16টা করে উৎপাদন হবে, বাকি সাথে 2টা করে উৎপাদন হবে। শেষে হচ্ছে মেকি ভ্রূণস্থলী। তো আশা করি ভালো থাকবেন এবং ভালো পরীক্ষা দিবেন, বিশেষ করে প্রিলিমিনারি এবং যে কোনো বোটানির বিসিএস হক, নিবন্ধন হক, কলেজ প্রভাষক বা স্কুল প্রভাষক, সব জায়গায় এগুলা খুব বেশি কাজে লাগবে। আল্লাহ হাফেজ।